আহ, আচ্ছা, এই সক্রেটাস সিরিজটা মনে আছে? হ্যাঁ ভাইয়া আছে। বলো তো, এতে কি যেন ছিল, কি কি ছিল? পটাশিয়াম, তারপর তারপরে ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তারপর হচ্ছে আয়রন, তারপর হচ্ছে এস এসএন এন, এটার নাম জানি না। এসএন তারপরে হচ্ছে লেড মানে পিবি, তারপরে তারপর হচ্ছে এইচ, তারপরে কপার, তারপর হচ্ছে মার্কারি, তারপরে হচ্ছে সিলভার। এজি হবে, তারপরে পিটি, হ্যাঁ, তারপরে এইও। ওকে। এইখান থেকে আমরা বলেছিলাম যে ধরো জিঙ্ক এবং কপার এই দুইটার মধ্যে কোনটা অ্যানোড হবে বলো তো? এই দুইটার মধ্যে কোনটা অ্যানোড হবে? জি, কোনটা অ্যানোড হ্যাঁ, ওই যে হিসেবে কাজ করবে? ধাতুর ক্ষেত্রে তো যেটা উপরে থাকবে সেটাই তো অ্যানোড হয় না? তাহলে এটা তো সবাই ধাতু, হ্যাঁ, এইখানে জিঙ্ক সবাই হবে। ধাতু। জিঙ্ক অ্যানোড, গুড। আচ্ছা, আমি যদি বলি যে সবল বিজারক কোনটা, হ্যাঁ আমি চারটা তোমাকে জিজ্ঞেস করলাম, যে জিঙ্ক, কপার, আয়রন আর হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে এই চারটার মধ্যে সবল বিজারক কোনটা হবে? হ্যাঁ, জিঙ্ক। ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, কপার, এই চারটার মাঝখানে ও আচ্ছা ভাই, ম্যাগনেসিয়াম হবে। ম্যাগনেসিয়াম হবে, যে উপরে থাকবে সেটা, তাই না? ওকে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তেমন মনে আছে। আচ্ছা, আমরা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ পড়েছিলাম, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আমাকে একটু এই যে এক্সাম্পল 20, 21, 22 এগুলোর আনসার গুলা দাও তো। এগুলোর আনসার গুলা কি হবে বলো? গ্যালভানিক কোষ সম্পর্কে সঠিক উক্তিটি চিহ্নিত করো। আচ্ছা হ্যাঁ, কি হবে? ভাইয়া, পড়তেছি। ওকে, জিঙ্ক তো ক্যাথোডে যায় না, মানে ভাই এইখান থেকে মানে কি বুঝবো? একটু চিন্তা করো, এটা একটা ছোটখাটো একটা পরীক্ষা দিচ্ছ মনে করো। আচ্ছা, এইটা দিয়ে কি বুঝতেছো? এটা 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 কি বুঝাইছে বলো তো? কি বুঝছে বলতে ভাইয়া, মানে মানে এটা একটা কি জারণ হচ্ছে আর একটা বিজারণ হচ্ছে। এক্স্যাক্টলি, মানে এই যে জিনিসটা লেখা হয়েছে এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? এটা দিয়ে একটা কোষ বোঝানো হয়েছে, কোষ, হ্যাঁ, এটা গ্যালভানিক একটু কোষ। মানে গ্যালভানিক কোষের বিক্রিয়া, হ্যাঁ। এক্স্যাক্টলি, উপরে তো বলেই দিচ্ছে যে গ্যালভানিক কোষ। আচ্ছা, এইখানে তাহলে কি হচ্ছে, জিঙ্কের কি হচ্ছে এই অংশটাতে? জারণ হচ্ছে। ভেরি গুড। আর কপারের বিজারণ হচ্ছে। বিজারণ। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি বলছে, আহ, জিঙ্কের জারণ হচ্ছে, তাই তো? জারণ। আর কপারের হচ্ছে বিজারণ। এতটুকু বোঝা গেছে। এবার অপশনগুলো খেয়াল করো। অপশনে বলছে কি, দ্য জিঙ্ক এই ইলেকট্রোড তো ইজ, হবেই না। এটা হবে না। তারপর 2 নাম্বার, অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? জারণ। তাহলে অক্সিডেশন টেকস প্লেস অ্যাট কপার ইলেকট্রোড, মানে জারণটা কপারে হয়। এটা হবে না। এটাও হবে না। তারপর দ্য রিঅ্যাকশন জিঙ্ক টু আয়ন প্লাস কপার ইকুয়ালস টু জিঙ্ক প্লাস, এটা কপার হবে, Cu2 প্লাস, ইজ স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে জানো? এটা যদিও এখনো পড়াই নাই, পড়াবো আজকে। না ভাইয়া। স্বতঃস্ফূর্ত, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত। আচ্ছা, এটা বাদ দেই, সিটা পরে আসি, ভাই ডিতে এটা তো আসি। জানি না, আচ্ছা ঠিক মানে আছে, ডিতে আসি। ইলেকট্রন ফ্লোস ফ্রম জিঙ্ক ইলেকট্রোড টু ক্যাথোড, মানে ইলেকট্রনগুলা জিঙ্ক ইলেকট্রোড থেকে কপার ইলেকট্রোডে যায়। এটা কি সঠিক না ভুল? ভাই সঠিক। তাহলে কারণ যায় আনসার তো, হচ্ছে এইভাবেই ডি। তো যায় জি, জিঙ্ক থেকে। এটা হচ্ছে রাইট। তার মানে এটা হচ্ছে ভুল। সি ভুলটা কেন এটা একটু বলে দিই। এখানে বেসিক্যালি দেখো এখানে আসলে কি হয়। এখানে বিক্রিয়া যেটা হয়, জিঙ্ক
খেয়াল করো, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হয় না, আর কপার আয়ন থেকে কপার হয়। সো জি বিক্রিয়াটা ভাইয়া। বেসিক্যালি ছিল এটা, জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে জিঙ্ক সালফেট প্লাস কপার, বিক্রিয়াটা বেসিক্যালি ছিল এটা। তো এটা কি ইচ্ছা করলে এইভাবে লেখা যায়, জিঙ্ক প্লাস কপার টু আয়ন, আমি যদি সালফেটটাকে বাদ দেই, জিঙ্ক টু আয়ন প্লাস কপার। সো বেসিক্যালি বিক্রিয়াটা হচ্ছে এটা, যে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন আর কপার আয়ন থেকে কপার হয়। সো বিক্রিয়াটা বেসিক্যালি এটা। খেয়াল করো, এখানে জিঙ্ক প্লাস কপার আয়ন, কিন্তু এখানে লিখছে কি জিঙ্ক আয়ন প্লাস কপার। ওকে, বুঝতে পেরেছো? ভাইয়া। সো এটা হবে না। এরপর জি 21 নম্বর। আচ্ছা, এটা হচ্ছে ড্রাই সেল। ড্রাই সেল যদিও এখনো পড়াই নাই, হ্যাঁ ড্রাই সেল এখনো পড়াই নাই, পড়াবো। এরপরে 22 নাম্বারটা বলো তো। ভাইয়া, কপার আর জিঙ্ক। আনসার এটা। 23 নাম্বার, লবণ সেতু পড়িয়েছিলাম, সল্ট ব্রিজ। বলো জি কোনটা, ভাইয়া, কোনটা হবে? সল্ট ব্রিজে তো হচ্ছে KCl। ভেরি গুড, সো আনসার রাইট। গুড, ভেরি গুড। আচ্ছা, আজকে আমরা তাহলে হচ্ছে নতুন টপিকে যাই, কেমন? আজকে আমরা বেসিক্যালি ম্যাথ দেখব। তো জি ভাইয়া। ম্যাথে যাওয়ার আগে আমাকে একটু বলো তো যে আচ্ছা ভাইয়া, তার আগে একটা কথা, জি সেটা হচ্ছে আগের চ্যাপ্টারে কোনো ম্যাথই করি নাই। তো মানে না না, ম্যাথ করি নাই বলতে আমি নিজ থেকে তো বই দেখে দেখে আর ম্যাথ করি নাই, তো ওগুলা ম্যাথ করতে হবে না? মানে এখন তো বইয়ের সব ম্যাথই পারার কথা। সো হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, ওগুলা কি তো করবো ভাইয়া, বইয়ের ম্যাথ? জি জি করবেন। কোন বই, কোন বই তোমার? ভাইয়া দুইটাই আছে, বাট আমার ভাইয়া কবির কবির স্যারের স্যার বই বই আছে? দেখে এতটা মানে আমি কবির স্যারের বই পড়ি না। কবির স্যার আছে বই, কিন্তু আমি ওইটা পড়ি না, আমি হচ্ছে হাজারিনাগ স্যারের বইটাই পড়ি। আচ্ছা কিন্তু আচ্ছা, কবির স্যারের বইটা দেখি মানে ভাইয়া সবকিছু অনেক মানে ইজি সুন্দর লেখা, করে দেওয়া। হ্যাঁ। আর হাজারি স্যারের বই অনেক উলট পালট, অনেক উলটপালট, দেখে অনেক কঠিন মনে হয়। জি। আমি তো কবির স্যার বই তো পড়তে বলি। আমি এক কাজ করব, আমি তোমাকে কবির স্যারের বই থেকে তুমি প্র্যাকটিস করবা ম্যাথ, ঠিক আছে? তারপর যেটা পারবো না এটা আমাকে জানিও, ওকে? আচ্ছা কবির স্যারের বই থেকে প্র্যাকটিস করবা। আচ্ছা, আমাকে একটু এখন বলো তো, কোষ বিভব এর সূত্র কি? কোষ বিভব। ভাই, আমি এখন ভুলে যাইতে পারি, কয়েকদিন পড়ালেখা করি নাই। আচ্ছা, কোষ বিভব তো মানে সূত্র। জি, কোষ বিভবকে কি দিয়ে প্রকাশ করে? ই সেল, ই ও সেল, আচ্ছা, হ্যাঁ। তাই না? এবং আমরা এটাও জানি যে জি ই ভাইয়া। মানে অ্যানোড, আমি একটু লিখে দিচ্ছি, প্লাস ই ক্যাথোড। জি ভাইয়া, মনে আছে এই সূত্র, মনে আচ্ছা, পড়ছে এখন। আবার এইভাবেও লেখা যায়, ই সেল ইকুয়ালস টু হচ্ছে জারণ বিভব প্লাস বিজারণ বিভব। বিজারণ বিভব। আচ্ছা, আমাকে একটু বলো তো, এইখানে যদি নট ইউজ করতাম, এই যে ই সেল আর ই নট সেল, এটাকে বলা হয় ই নট সেল, এই দুটার মধ্যে ডিফারেন্স কি? ভাইয়া তখন হচ্ছে এটা ওই যে প্রমাণ দেওয়া থাকতো, প্রমাণ আর কি কোশ্চেন মানে হচ্ছে আমাকে টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে 273, তারপরে হচ্ছে এগুলো সব বলে দেওয়া থাকতো, প্রমাণ হইলে তখন আমরা ই নট বলি। রাইট, প্রমাণ অবস্থা মানে টেম্পারেচার 273 না, প্রমাণ অবস্থা মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, আর প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর ঘনমাত্রা এস হচ্ছে 1 মোলার। এই অবস্থাগুলোকে প্রমাণ 1 অবস্থা মোলার। বলা হয়, ওকে? প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়? তাপমাত্রা 25 ডিগ্রি, জি ভাই। 1 অ্যাটমসফিয়ার, আর এস কি? ঘনমাত্রা। সো ঘনমাত্রা যদি দেয়া থাকে, ঘনমাত্রা অবশ্যই কত? 1 মোলার। সো 1 মোলার ঘনমাত্রা দেয়া থাকলে এগুলো হচ্ছে প্রমাণ অবস্থা, বুঝতে পেরেছো? আর ই সেল হচ্ছে অপ্রমাণ অবস্থা, জি ভাইয়া। ওকে? অপ্রমাণ অবস্থা। জি ভাইয়া। আচ্ছা, এবার খেয়াল করো, আমি যদি এখানে নট দিতাম, এটাও নট, এটাও নট, এটাও নট, তার মানে এগুলো প্রমাণ অবস্থায় বোঝাচ্ছে, ওকে? আর তখনই কিন্তু আমরা বলতাম প্রমাণ জারণ বিভব জি। প্লাস প্রমাণ বিজারণ বিভব,
এতটুকু মনে হয় বুঝতে পেরেছি। জি ভাইয়া। এখন আমাকে বলো ই নট। ভাইয়া এখানে একটা প্রমাণ চিহ্ন দিলে তো সবগুলাই দেওয়া লাগবে না, মানে যেটার মান আমার প্রমাণ দেওয়া থাকবে শুধু সেইটাই নট বসাবো। যেরকম এখানে অ্যানোডে যদি প্রমাণ থাকে আর যদি ক্যাথোডে না থাকে, না, তখন আমি এরকম ক্যাথোডে থাকবে না, হচ্ছে প্রমাণ এরকম চিহ্ন কখনো দিব থাকবে না, না, জাস্ট এরকম যেটা কখনো দেওয়া থাকবে থাকবে না। সেটাই দিব। প্রমাণ অবস্থা হলে সবগুলার প্রমাণ আচ্ছা। অবস্থা হতে হবে, তার মানে অ্যানোডেও প্রমাণ, ক্যাথোডেও প্রমাণ, তাহলে এটাকে আমি প্রমাণ অবস্থা বলবো। একটা প্রমাণ আর একটা অপ্রমাণ, তখন আমি এটাকে প্রমাণ অবস্থা বলবো না, এটাকে অপ্রমাণ অবস্থায় বলবো। দুইটাই প্রমাণ অবস্থা হতে হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এটা দেখো আমি এইখানে একটা ভ্যালু লিখলাম, তাহলে এটা বলো তো, এটা কি জিঙ্কের জারণ বিয়োগ বোঝাচ্ছে নাকি বিজারণ বিয়োগ বোঝাচ্ছে? হ্যাঁ, জারণ। তাহলে এটা বোঝাচ্ছে প্রমাণ জারণ বিভব। আচ্ছা, ই নট CO2 প্লাস স্ল্যাশ CU প্লাস 0.34 ভোল্ট, এগুলার ইউনিট হচ্ছে ভোল্ট। সো এটা কি, এটা কি কপারের জারণ বিভব না বিজারণ বিভব? বিজারণ। কপারের বিজারণ বিভব। তুমি বিজারণ এটা বুঝলা কিভাবে? ভাইয়া ওই যে 2+ থেকে ভেরি সিইউ গুড। তে যাচ্ছে এই জন্য। মানে বিজারণ বোঝার উপায় হচ্ছে কি, প্রথমে থাকবে আয়ন স্ল্যাশ ধাতু, আর জারণ বিভব বুঝবো কিভাবে, প্রথমে থাকবে ধাতু। ধাতু, তারপরে থাকবে হচ্ছে ধাতুর আয়ন। ঠিক আছে? জি। আচ্ছা, এবার যদি আমি তোমাকে বের করতে বলতাম, ধরো এটা দেয়া আছে, জিঙ্কের প্রমাণ জারণ বিভব দেয়া আছে, তোমাকে বের করতে বললো জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব লিখো, তাহলে কত হতো? ই নট Zn2+ ই আই নট Zn Zn2 প্লাস স্ল্যাশ Zn ইকুয়ালস টু কত হতো? -0.76 -0.760। -0.76। ভেরি গুড। আর আমি যদি কপারের বিজারণ বিভব দেয়া আছে, আমি যদি জারণ বিভব লিখতাম, তাহলে আমি লিখতাম কি ই নট CU স্ল্যাশ CU2 প্লাস, তখন এটা কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত, আর এইখানে ভ্যালুটাও কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। বুঝতে পেরেছো? মাইনাস। বুঝতে জি। পেরেছো? আচ্ছা ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বুঝলাম কোথাও যদি জারণ বিভব এবং বিজারণ বিভব দেয়া থাকে, তাহলে সিম্পলি দুইটা যোগ করে দিলেই কোষ বিভব বের করা যায়। ওকে জি। ওকে। এখন হচ্ছে আমরা কয়েকটা কন্ডিশন শিখব। সেটা হচ্ছে যে যখন ই নট সেল বা কোষ বিভবের মান গ্রেটার দেন 0 হয়, তখন ওই কোষ বিক্রিয়াটাকে স্বতঃস্ফূর্ত বলা হয়। তার মানে কোথাও যদি ই নট সেল বা কোষ বিভবের মানটা 0-র চেয়ে বড় হয়, তখন তাকে কি বলে, যে ওইখানে কোষ বিভবটা কি হয়েছে, স্বতঃস্ফূর্ত হয়েছে। নট নেসেসারি যে প্রমাণ অবস্থায় থাকতে হবে, এক কথায় হচ্ছে কোষ বিভব। হ্যাঁ, কোষ বিভব, কোষ বিভব মান যদি 0-র চেয়ে কম হয়, তখন এটাকে বলা হয় অস্বতঃস্ফূর্ত। এই দুইটা শর্ত মুখস্থ করে ফেলো। গ্রেটার দেন 0 হলে স্বতঃস্ফূর্ত, আর লেস দেন 0 মানে অস্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত এবং অস্বতঃস্ফূর্ত ব্যাপারটা বোঝো? ভাইয়া না, আবার বলেন। স্বতঃস্ফূর্ত ব্যাপারটা হচ্ছে তার মানে কোষ বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হয়, আর অস্বতঃস্ফূর্ত মানে বিক্রিয়াটা আসলে হয় না। যেমন মনে করো জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করলে কি তৈরি করবে? জিঙ্ক সালফেট প্লাস কপার। জিঙ্ক সালফেট প্লাস কপার। কিন্তু আমি যদি এটাকে এইভাবে লিখতাম, কপার প্লাস জিঙ্ক সালফেট, তাহলে কি তৈরি করতো? কপার সালফেট প্লাস জিঙ্ক। জি না, এখানে কিছু তৈরি করতো না।
সো এই বিক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আর এই বিক্রিয়াটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত। এই বিক্রিয়াটা হবে না। কেন হবে না খেয়াল করো, এখানে কি আছে জিঙ্ক আর এখানে আছে কে কপার। তাহলে এই দুইটার মধ্যে অধিক সক্রিয় কে বলতো? জিঙ্ক। অধিক সক্রিয় হচ্ছে জিঙ্ক। আমরা এটা কিন্তু জানি যে সক্রিয়তা সিরিজ, তাই না? সক্রিয়তা সিরিজের এই যে এই সক্রিয়তা সিরিজে কিন্তু আমরা জানি যে জিঙ্ক আছে তোমার এই যে এইখানে, আর কপার আছে কোথায়? এই যে নিচে। তো আমরা জানি যে যে উপরে থাকে সে হচ্ছে বেশি সক্রিয়, তাই না? তো বেশি সক্রিয় যারা জিঙ্ক, বেশি সক্রিয় যারা তারা অন্য কোনো ধাতুকে প্রতিস্থাপিত করতে পারে। সো জিঙ্ক এইখানে যেহেতু বেশি সক্রিয়, তাই এখানে কপারকে সে সরিয়ে জিঙ্ক এখানে বসতে পারে, তার মানে জিঙ্ক সালফেট হতে পারে, কপারকে প্রতিস্থাপন করতে পারে। কিন্তু এই যে কপার তো কম সক্রিয়, তাই কপার এইখান থেকে জিঙ্ককে সরাইতে পারে না। বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই এইখানে কোনো বিক্রিয়াটা হয় না। জি ভাইয়া। আর এই বিক্রিয়াটাকে বলা হয় অস্বতঃস্ফূর্ত ভাইয়া বিক্রিয়া। এটা কি শুধু এই ক্ষেত্রেই নাকি সব জায়গায় হচ্ছে সব আমি ক্ষেত্রে, সক্রিয় দিয়ে বুঝবো যে সব এটা বিক্রিয়া সব হবে কি ক্ষেত্রে, হবে না? সব ক্ষেত্রে ধাতুর একটা সক্রিয় ধাতুই তার চেয়ে কম সক্রিয় ধাতুকে সরাইতে পারে। ঠিক আছে? তাহলে এখান থেকে কি মনে রাখবো, যে ই নট সেলের মান বা কোষ বিভবের মান যখন গ্রেটার দেন 0 তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, তার মানে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হবে, বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হবে। আর যখন কোষ বিভবের মান 0 চেয়ে ছোট হবে তখন কোষ বিক্রিয়াটা হবে না, তার মানে অস্বতঃস্ফূর্ত। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা হচ্ছে ম্যাথ দেখব। আমরা প্রথম টাইপ দেখব। আচ্ছা, খেয়াল করো, আমি তোমাকে বলে দিলাম যে জিঙ্ক এর বিজারণ বিভব প্লাস জিঙ্কের জারণ বিভব হচ্ছে প্লাস 0.76 ভোল্ট এবং কপারের বিজারণ বিভব প্লাস 0.34 ভোল্ট। তাহলে জিঙ্ক এবং কপার দিয়ে যদি কোষ তৈরি করা হয় তাহলে সেখানে কোষ বিভবের মান কত হবে এবং কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। স্বতঃস্ফূর্ত কিনা। প্রশ্ন বুঝতে পেরেছো? জি ভাইয়া। কি বলেছে? জিঙ্কের জারণ বিভব দেয়া আছে, কপারের বিজারণ বিভব দেয়া আছে, বলেছে ইনট সেলের মান কত এবং স্বতঃস্ফূর্ত কিনা। তাহলে কিভাবে করবো এটা? ইনট সেল কিভাবে বের করব? ভাইয়া মানে জিঙ্কটা লিখবো প্লাস কপারেরটা লিখবো। জিঙ্ক রাইট, জিঙ্কেরটা লিখবো এবং জিঙ্কের তো কপারটা লিখবো। তাহলে একটু জারণ বিভব দেওয়া আছে। জি, তাহলে খেয়াল করো যে যেটা দেয়া আছে এগুলো আগে লিখে ফেলি। কি কি দেয়া আছে? দেয়া আছে কি জিঙ্কের জারণ বিভব, এবং এটা মনে রাখো এটা দেয়া আছে প্রমাণ জারণ বিভব, প্রমাণ, এটা প্রমাণ দেয়া আছে। তাহলে একটু খেয়াল করো, দেয়া আছে হচ্ছে কি বলে দেয়া আছে জিঙ্কের প্রমাণ জারণ বিভব। তাহলে জারণ মানেই তো আমরা জানি জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2 প্লাস ইকুয়ালস টু প্লাস 0.76 ভোল্ট, এবং দেয়া আছে কি কপারের বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব। তাহলে ই নট Cu2 প্লাস স্ল্যাশ Cu প্লাস 0.34 ভোল্ট। এই দুইটা লাইন লেখা বুঝছো? জি ভাইয়া।
সুতরাং ই নট সেল ইকুয়ালস টু কি হবে, ই নট Z10 slash এটা Z10 যোগ 2 করে দিন। plus E naught Cu2 plus slash Cu. সো এইটার ভ্যালু দেয়া আছে, এটার ভ্যালু দেয়া আছে, ডিরেক্টলি বসাই দিব 0.76 plus 0.34 which is 1.10 ভোল্ট। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? ভাইয়া সেকেন্ড আমার বলছে কি স্বতঃস্ফূর্ত কিনা, তাহলে বলো তো এটা কি স্বতঃস্ফূর্ত নাকি স্বতঃস্ফূর্ত না? ভাই এটা কিভাবে বুঝবো কার সাথে কি বিক্রিয়া দিব? তাহলে এখানে আমি তোমাকে কি বলেছিলাম, এক নাম্বার কন্ডিশন এটা কি বলে আসলাম? ও আচ্ছা, এই কন্ডিশন অনুযায়ী 0 থেকে বড় হলে হচ্ছে স্বতঃস্ফূর্ত। তাহলে এখানে কি 0 হবে? থেকে তো বড়ই, তাহলে ভাই এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। পড়াগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি যখন পড়াচ্ছি তখন একটার সাথে আরেকটা রিলেট করে পড়াচ্ছি, সো আগের জিনিসগুলো তো ভুলে গেলে হবে না। সো এখানে হচ্ছে যেহেতু ই নট সেল গ্রেটার দেন 0, তাই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে তোমাকে যদি ডিরেক্টলি এই প্রশ্নটা করতো ই আমি নট ভাবছি সেল, বিক্রিয়া করে ওই যে আগের মতো দেখতে হবে। না ওইটা তো তোমাকে আমি বোঝানোর জন্য বলেছি যে স্বতঃস্ফূর্ত কি আর স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত কি সেটা বুঝাইছি। সো দেখো এখানে যদি এটা হচ্ছে টাইপ 1, হ্যাঁ এটা হচ্ছে টাইপ 1, এক নম্বর টাইপ। তাহলে দেখো এক নম্বর টাইপে যদি এরকম থাকে একটা জারণ বিভব দেয়া আছে আর একটা বিজারণ বিভব দেয়া আছে, তোমাকে বললো কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা, তাহলে আমরা কি করব, জারণ বিভব আর বিজারণ বিভব যোগ করে কোষ বিভব প্রথমে বের করব। কোষ বিভব বের করার পর যদি দেখি 0 হচ্ছে বড় হয়েছে তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত, যদি দেখি 0 হচ্ছে ছোট হয়েছে তাহলে অস্বতঃস্ফূর্ত। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে দেখো, তাহলে প্রথম কাজ কি, স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত বের করতে বললে প্রথম কাজ কি, আমার ই নট সেল বের করতে হবে। ওকে, ই নট সেল বের করতে হবে। তাহলে বলো এই যে প্রশ্নটা আছে এটা কিভাবে করব? এক নাম্বার, এটা খাতায় একটু করো তো, খাতায় একটু করো, আমি আসতেছি। ভেরি গুড, একটা জারণ আর একটা বিজারণ হইতে হবে না? এক্স্যাক্টলি। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে একটা বিক্রিয়া দেয়া আছে দেখছো, Fe প্লাস জি CuSO4 ভাইয়া। FeSO4 প্লাস Cu, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিক্রিয়া। তো এই বিক্রিয়া থেকে তোমার বুঝতে হবে অ্যাকচুয়ালি আয়রন এবং কপারের মধ্যে কোনটার জারণ হয়েছে কোনটার বিজারণ হয়েছে, এটা তোমার আগে বের করতে হবে। বিক্রিয়া দেখা এটা তোমার বুঝতে হবে। ওকে, সো যার জারণ হবে তার জারণ বিভব প্রয়োজন, জারণ বিভব থাকবে, যার বিজারণ হবে তার বিজারণ বিভব থাকবে। কিন্তু এই প্রশ্নে দেয়া আছে কি, এই প্রশ্নে দুইটাই দেয়া আছে হচ্ছে বিজারণ বিভব। সো প্রথমে তোমার আগে দেখতে হবে বিক্রিয়ায় আসলে অ্যাকচুয়ালি কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে। সো যার জারণ হয়েছে তার জারণ বিভবটা তোমার লিখতে হবে। আমরা তো জানি যে বিজারণ বিভব থেকে একটু আগেই করে আসলাম যে বিজারণ বিভব দেয়া থাকলে জারণ বিভব বানানো যায়। তাহলে আমাদের প্রথম কাজ কি, যখন দুইটাই জারণ বিভব বা দুইটাই বিজারণ বিভব থাকবে তাহলে প্রথম কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কার জারণ হয়েছে অ্যাকচুয়ালি কার বিজারণ হয়েছে সেটা বের করা। তাহলে আমাকে একটু বলো তো এই বিক্রিয়া দেখে তুমি কি বুঝতেছো কার জারণ হয়েছে, আয়রন এবং কপারের মধ্যে কার অ্যাকচুয়ালি জারণ হয়েছে বলো তো? কার অ্যাকচুয়ালি জারণ হয়েছে? ভাই আয়রনের। কনফিউজড? ভাই আয়রনের যোজনী 3 না 3 থেকে 6 গেছে না? এখানে 3 6 কোথায় পাইলা? 6 কোথায় হয়েছে 6? ভাইয়া এটা মানে এটা কিভাবে বুঝবো যে হচ্ছে জারণ বিজারণ? এটা আচ্ছা, একটু বলেন, আমি তো মানে। এখানে কিভাবে বুঝছিলা বলো তো, জিঙ্ক কপার সালফেট থেকে জিঙ্ক সালফেট প্লাস কপার যখন হয় তখন কি বলেছিলাম যে জিঙ্ক, আর এখানে কি আছে জিঙ্ক টু আয়ন, আর এইখানে লেখা যায় কপার টু আয়ন, এখানে হচ্ছে কপার। সো এটা বোঝাই যাচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট হয়, তার মানে বোঝা যাচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হয়, আর কপার আয়ন থেকে কপার হয়। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, আর একটা হচ্ছে কপার আয়ন থেকে কপার, আমরা থেকে বোঝার জন্য স্ল্যাশ ইউজ করতাম।
তাহলে এইখানে কি বোঝা যাচ্ছে বলো তো? ধাতু প্লাস ধাতু, ধাতু স্ল্যাশ ধাতুর আয়ন না? জি ভাইয়া। আর এইখানে কি? ধাতুর আয়ন স্ল্যাশ ধাতু। তাহলে ধাতু স্ল্যাশ ধাতুর আয়ন হইলে আমরা কি জি বলছিলাম? কি ভাইয়া। হয়? জারণ হয় না বিজারণ হয়? ভাইয়া জানো। জারণ। ভেরি গুড। সো এটা কিন্তু এই যে আমি কিন্তু এই জন্য আগে পরে আসলাম আজকে, এই যে যে কথাগুলো আমরা লিখে দিয়েছিলাম, যে এই যে যে ধাতু ধাতুর আয়ন জি থাকলে ভাইয়া বুঝছি। সেটা বুঝতে হবে কি? জারণ। তারপরে ধাতুর আয়ন ধাতু থাকলে সেটা বুঝতে হবে বিজারণ। সো এইখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আয়রনের জারণ হয়েছে আর কপারের বিজারণ হয়েছে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে অঙ্কটা আমরা করব কিভাবে? যে যে ভ্যালুগুলো দেয়া আছে হ্যাঁ, সলিউশন। তাহলে কি এখান থেকে আয়রনের জারণ মান নিব আর কপারের বিজারণ মান নিব, এইভাবে করব? ভেরি গুড। হ্যাঁ, প্রথমে কি দেয়া আছে আমার জাস্ট এখানে আয়রনের দেয়া আছে বিজারণ বিভব। সো আমার আয়রনের জারণ বিভবটা নিয়ে কাজ করতে হবে, কারণ আয়রনের যেহেতু জারণ হয়েছে তার মানে তার জারণ বিভব থাকবে। সো আমার দেয়া আছে কি? প্রথমে দেয়া আছে কি? দুইটারই বিজারণ বিভব। সো ই ই Fe2 প্লাস স্ল্যাশ Fe, এটা আমার দেয়া আছে। কত দেয়া আছে? ভ্যালুটা কত বলো তো? মাইনাস জিরো হ্যাঁ, পয়েন্ট। মাইনাস 0.44। হ্যাঁ, তাহলে এটাকে আমার কি করতে হবে? জারণ বিভবে নিতে হবে। সো ই হ্যাঁ, প্লাস করে দিতে হবে। Fe এখানেও চেঞ্জ করতে হবে, Fe2 প্লাস ইকুয়ালস টু জি। প্লাস 0.44 ভোল্ট। আর আমার কি দেয়া আছে? কপারের বিজারণ বিভব। সো এটা আমি লিখবো Cu2 প্লাস স্ল্যাশ Cu, এটা হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। সো এখন আমার কি বের করতে বলছে? হ্যাঁ, স্বতঃস্ফূর্ত কিনা, স্বতঃস্ফূর্ত যোগ ঘটবে কিনা। করতে হবে। তাহলে ই সেল বের করতে হবে। ই সেল ইকুয়ালস টু আমরা কি জানি? ই অফ জারণ বিভব বিজারণ বিভব। তাহলে জারণ বিভব হচ্ছে দুটো যোগ আয়রনের করে দিব। আর কপারের হচ্ছে বিজারণ বিভব। হ্যাঁ, CO2 0.78 আছে অ্যান্সার। তো 0.44 প্লাস 0.34, সো কত আসছে? 0.78 ভোল্ট। তাহলে আমাকে বলো এটা স্বতঃস্ফূর্ত নাকি অস্বতঃস্ফূর্ত? ভাইয়া এটা স্বতঃস্ফূর্ত, কারণ হচ্ছে 0 থেকে তো বড়, কিছু অংশ ভেরি গুড। বড়। সো ই সেল গ্রেটার দেন 0, সো এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। বুঝতে পেরেছো? তাহলে এটা জি ছিল টাইপ ভাইয়া। 2। ক্লিয়ার? যে যখন দুইটাই জারণ বিভব বা দুইটাই জি। বিজারণ বিভব দেয়া থাকবে, তখন আমার আসলে বিক্রিয়া দেখে বুঝতে হবে যে কোনটার অ্যাকচুয়ালি জারণ হয়েছে, কোনটার অ্যাকচুয়ালি বিজারণ হয়েছে। সো যার অ্যাকচুয়ালি জারণ হবে তার যদি বিজারণ বিভব প্রশ্নে দেয়া থাকে তাহলে আমরা সেটা চেঞ্জ করে নিব। ওকে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে টাইপ নাম্বার 3। এই প্রশ্নটায় যদি একটু চেঞ্জ করে আসতে পারে, সেটা কি? ধরো এই বিক্রিয়াটা দেয়া নাই, বিক্রিয়াটা না দিয়ে তোমাকে বললো কি দেয়া আছে, এইখান থেকে শুরু করলো, দেয়া আছে আয়রন এবং কপারের বিজারণ বিভব। তোমাকে বললো আয়রন এবং কপার দিয়ে গঠিত কোষের কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা। তার মানে এটাই কোশ্চেন, এটাই করছে স্বতঃস্ফূর্ত কিনা, জাস্ট বিক্রিয়াটা দেয় নাই, বিক্রিয়াটা দেয় নাই। তাহলে বিক্রিয়া যদি না দেয়া থাকে তাহলে তুমি সেক্ষেত্রে কিভাবে এটা বের করবা? প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটাই, জাস্ট এই বিক্রিয়াটা দেয়া নাই, বিক্রিয়াটা দেয়া নাই, তাহলে তুমি হ্যাঁ, কিভাবে বিক্রিয়া করে নিব না, তখন। বিক্রিয়া তো তুমি করতে পারবা না, কারণ কার মধ্যে কার কোনটা অ্যানোড কোনটাকে ক্যাথোড ধরবা। সো তুমি বিক্রিয়া করতে পারবা না। তোমার যেটা করতে হবে, কিন্তু তোমার তো আগে বের করতে হবে যে কার অ্যাকচুয়ালি জারণ হয়েছে কার বিজারণ হয়েছে, তাই না? হুম। সেক্ষেত্রে আমাদের ওই যে সক্রিয়তা সিরিজ যেটা ছিল, সক্রিয়তা সিরিজটা চিন্তা করতে হবে। সক্রিয়তা সিরিজ আমরা কি বলছিলাম বলো তো? জি ভাইয়া। সক্রিয়তা সিরিজ আর ধাতুর ক্ষেত্রে যেটা হচ্ছে উপরে থাকবে সেটা অ্যানোডে যাবে। এক্স্যাক্টলি অ্যানোডে যায়, তার মানে সেটারই কি হয়? জারণ হয়। অ্যানোডেই তো জারণ হয়। হুম। সো আমরা এখান থেকে জানি যে হ্যাঁ। ওপরে থাকে, যে ওপরে সেটারই অ্যাকচুয়ালি জারণ হয় বা সেটা আসলে অ্যানোড হিসেবে কাজ করে, যে ওপরে থাকে। তাহলে বলো ওইখানে আছে কে? আয়রন আর কপার। এই যে এখানে আছে আয়রন আর এখানে আছে কপার। তাহলে বলো কে কাজ করবে? জারণ আসলে কার হবে? ভাইয়া, জারণ হবে হচ্ছে আয়রনের।
গুড, বিজারণ হবে কপারের। এক্স্যাক্টলি। তার মানে দেখো যে তোমাকে বিক্রিয়া দেয়া থাক বা বিক্রিয়া না দেয়া থাক, তুমি কিন্তু বুঝতে পারতেছো সক্রিয়তা সিরিজ। তাহলে সক্রিয়তা সিরিজটা তোমার মনে থাকলেই কিন্তু তুমি বুঝতে পারবা, বলতে পারবা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে সক্রিয়তা সিরিজ দেখেও কিন্তু বলতে পারবো বিক্রিয়া দেয়া থাক বা না দেয়া থাক, আমরা দেখবো এই দুইটা ধাতুর মধ্যে কোনটা উপরে আছে। যেটা উপরে আছে সেটা জারণ বিয়োগ হবে। সো ওই জারণ বিয়োগ, প্রশ্নে যদি জারণ বিয়োগ দেয়া থাকে তাহলে তো ভালো, যদি না দেয়া থাকে আমরা চেঞ্জ করে নিব, দেন আমরা অঙ্ক করব। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, সো এটা গেল 3 নাম্বার টাইপ। আচ্ছা, এবার দেখো নতুন একটা ম্যাথ করাবো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পাত্রে রাখা যাবে কি যাবে না এই সংক্রান্ত যে প্রশ্ন, টাইপ 4। পাত্রে রাখা ভাইয়া যাবে কি উপরে না? লিখে দাও তাহলে আমার তুলতে সুবিধা হবে। জি, লিখে দিছি, পাত্রে রাখা যাবে কি না। তাহলে দেখো এই ধরনের অঙ্ক করার সময় কয়েকটা স্টেপ ফলো করতে হবে। কয়েকটা স্টেপ ফলো করব। তোমাকে অনেক জায়গায় প্রশ্ন করে যে এই ধাতুকে এই ধাতুর পাত্রে রাখা যাবে কিনা, এই ধাতুর দ্রবণকে এই ধাতুর পাত্রে রাখা যাবে কিনা। তো এই ধরনের ম্যাথ করার সময় আমরা কয়েকটা স্টেপ ফলো করব। 1 নাম্বার, যে পাত্রে রাখবো সেটি অ্যানোড বিবেচনা করব। এই লাইনটা মুখস্থ করে ফেলো তো সারা, বারবার বলো, বলে মুখস্থ করে ফেলো। সারা ঘুমিয়ে পড়ছো? না ভাইয়া পড়তেছি। জোরে জোরে পড়ো, আমি শুনি। যে পাত্রে রাখবো সেটি অ্যানোড বিবেচনা করব। জি, যে আবারও পাত্রে পড়ো। রাখবো সেটি হুম, অ্যানোড বিবেচনা করব। এক্স্যাক্টলি, যে পাত্রে রাখবো সেটি যে অ্যানোড বিবেচনা পাত্রে করব। রাখবো সেটি অ্যানোড ওকে, এরপর কি করব? কোষ বিভব বের করব। যে ই সেল যেটা আছে, ই সেল কোষ বিভব। এরপর যদি ই সেল গ্রেটার দেন 0 হয় তবে তবে ওই পাত্রে দ্রবণ রাখা যাবে না, কারণ পাত্র ক্ষয় হয়ে যাবে। সারা এই 3টা স্টেপ পড়ো। যে পাত্রে রাখবো সেটি অ্যানোড বিবেচনা করব, কোষ বিভব বের করব। যদি ই সেল বড় হয় মানে ই সেল গ্রেটার দেন 0 হয় তবে ওই পাত্রে দ্রবণ রাখা যাবে না, কারণ পাত্র ক্ষয় হয়ে যাবে। ওকে, তার মানে কি বললাম? দেখো, যে পাত্রে রাখবো সেটা অ্যানোড বিবেচনা করব। তাহলে যাকে রাখবো সেটাকে কি কি বিবেচনা করব? হ্যাঁ, দেখো, একটা হচ্ছে যে পাত্র আর একটা সেটাকে হচ্ছে যাকে অ্যানোড বিবেচনা করব। যে পাত্রে রাখবো, যে পাত্রে, হ্যাঁ, একটা হচ্ছে কি পাত্র আর একটা হচ্ছে পাত্রী আর কি। তো খেয়াল করো, মানে জিঙ্কের পাত্র আমি রাখলাম কপারের একটা দ্রবণ, তাহলে জিঙ্কটা কি হবে, অ্যানোড না ক্যাথোড? ভাইয়া যে পাত্রে রাখবো সেইটা অ্যানোড হিসেবে বিবেচিত হবে। তার মানে আমি যদি পাত্রে হচ্ছে জিঙ্কটা রাখি তাহলে আমার সেটা অ্যানোড বিবেচনা হবে না। এক্স্যাক্টলি, তাহলে কপারটা কি হবে? কপারটা হবে ক্যাথোড। জি ভাইয়া। এই ব্যাপারটা ক্লিয়ার তো? জাস্ট তুমি একটা লাইন মনে রাখো, যে পাত্রে রাখবো সেটা অ্যানোড। জি ওকে, ভাইয়া। যে পাত্রে রাখবো সেটা অ্যানোড।
ঠিক আছে। তাহলে যাকে রাখবো, মানে ভাইয়া নর্মাল কথা হচ্ছে পাত্রে আমি যাই কিছু রাখি না কেন সেটা অ্যানোডে চলে যাবে। না এরকম কিছু না। হ্যাঁ, ধরো আমি তোমাকে একটা প্রশ্ন আরেকটু সহজ করি। জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। তোমার এটা হচ্ছে কোশ্চেন, এটা একটা এমসিকিউ। কি বলেছে? জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। তাহলে এইখানে অ্যানোড হিসেবে কোনটা কাজ করবে? ভাইয়া জিঙ্ক। হ্যাঁ জিঙ্ক। কনফিউজড কেন? একটু মানে হওয়া লাগবে, কনফিডেন্ট হওয়া লাগবে। যে পাত্রে রাখবো সেটা অ্যানোড বিবেচনা করবো। যে আচ্ছা ভাইয়া কার পাত্রে ওয়েট এক রাখছি? মিনিট। জিঙ্কের পাত্রে রাখতেছি। জিঙ্কের পাত্রে, যে পাত্রে রাখবো, আচ্ছা আচ্ছা। তাহলে অ্যানোড জিঙ্ক। তাহলে ক্যাথোড হিসেবে কে কাজ যে করবে? পাত্রে কপার। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তোমার বাসায় গিয়ে আমি থাকলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার বাসাটা হচ্ছে অ্যানোড। ক্লিয়ার? আরো সহজ ভাবে ভাইয়া এটা একটু কনফিউশন লাগছে। এই যে আরো মানে একদম সহজ করে দিই, যে একদম সহজ পাত্রে করে দিচ্ছি। রাখবো সেটি এই যে অ্যানোড বিবেচনা। এই যে সহজ করে দিচ্ছি, একদম সহজ করে দিচ্ছি। এই যে একটা পাত্র, হ্যাঁ এটা হচ্ছে একটা পাত্র, ওকে? এই পাত্র, এটা একটা পাত্র, এই পাত্রটা হচ্ছে জিঙ্কের পাত্র। এই পাত্রের মধ্যে আমি এই যে কপার সালফেট একটা জি দ্রবণ, ভাইয়া এখন বুঝতে পারছি। এই যে, ওকে, এই জিঙ্কের পাত্রের মধ্যে আমি কপার সালফেট জি একটা ভাইয়া। দ্রবণ রেখে দিছি। সো জিঙ্কটা হচ্ছে কি অ্যানোড, আর কপারটা হবে বা কপার সালফেট দ্রবণ যেটা আছে এটা হচ্ছে ক্যাথোড হিসেবে। কপারটা ক্যাথোড হিসেবে কাজ করবে। ক্লিয়ার? মানে হচ্ছে ভাইয়া যার পাত্র হবে সেই হচ্ছে অ্যানোডে যাবে, এক্স্যাক্টলি, যার এটাই পাত্র। তো? জি জি জি, এই যে যার পাত্র বা যে পাত্র। ভাইয়া এখানে যে পাত্র লিখছেন দেখে আমি হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, যার ওকে, পাত্র লিখতে তো যার চেয়েছি। পাত্র, ওকে ঠিক আছে, আচ্ছা যার যাই পাত্র। হোক বুঝতে হুম, পারছি এখন। যার পাত্র, ওকে। আচ্ছা, যার পাত্র রাখবো সেটা কি অ্যানোড বিবেচনা করব, ওকে? জি ভাইয়া। ওকে, তাহলে দেখো এই ম্যাথটা বুঝো কিনা। দেখো প্রশ্নটা কি বলছে। দস্তার পাত্রে 1.0 মোলার, ভাইয়া এটা কি হবে? প্রশ্ন পড়ো। NiNO3 নিকেল দ্রবণকে নাইট্রেট, রাখা যাবে কিনা নিকেল ব্যাখ্যা সহ উল্লেখ নাইট্রেট, করো। নিকেল নাইট্রেট, নিকেল নাইট্রেট। প্রশ্ন পড়ো। ভাইয়া পড়লাম তো। আরো দস্তার পড়বা, পাত্রে বারবার পড়বা। 1.0 মোলার নিকেল নাইট্রেট দ্রবণকে রাখা যাবে কিনা ব্যাখ্যা সহ উল্লেখ করো। হ্যাঁ এখন বলো দশটা কি? ভাইয়া দস্তা হচ্ছে দশটা হচ্ছে জিঙ্ক, ওকে? দশটা হচ্ছে জিঙ্ক। ও আচ্ছা। আচ্ছা এখন আমাকে বলো এই প্রশ্নে অ্যানোড কোনটাকে বিবেচনা করব আর ক্যাথোড কোনটাকে বিবেচনা করব? প্রশ্নে আগে যাচ্ছে, আগে উত্তর করতেছি না, আগে প্রশ্ন। ভাইয়া ওই তো জিঙ্কে হচ্ছে, অ্যানোড জিঙ্কে হচ্ছে অ্যানোড আর আর নিকেলের নিকেল হবে ক্যাথোড। নাইট্রেট নিকেল হচ্ছে। হবে ক্যাথোড। আচ্ছা, তাহলে দেখো আমাদের স্টেপগুলো কি ছিল। প্রথম স্টেপ কি, যে অ্যানোড বিবেচনা করব, অ্যানোড ক্যাথোড আমরা বের করে ফেলছি। এরপরে আমরা কি বের করব? কোষ বিভব। কোষ বিভব। এরপরে দেখব 3 নাম্বার স্টেপ, যে কোষ বিভব মান 0 চেয়ে বড় হলে ওই পাত্রে রাখা যাবে না, আর যদি 0 চেয়ে ছোট হয় তাহলে রাখা যাবে। তাহলে এখন দেখো এই অঙ্কটা কিভাবে করব। কি কি দেয়া আছে, কি কি দেয়া আছে, এটা কি দেয়া আছে বলো তো? জিঙ্কের কি দেয়া আছে? ভাইয়া দেওয়া আছে হচ্ছে জিঙ্ক। আচ্ছা ভাই এটার নাম কি বলবো মানে, ও আচ্ছা, জিঙ্কের হচ্ছে জারণ দেওয়া আছে। তাহলে আমরা লিখে ফেলি ই অফ নিকেলেরও জারণ Zn দেওয়া আছে। স্ল্যাশ Zn2 প্লাস। বাংলা কথাটা লিখে নিব, দেয়া আছে জিঙ্কের জারণ বিভব, জিঙ্কের জারণ বিভব, এটা বাংলা কথাটা লিখে নিব। তাহলে কত দেয়া আছে? প্লাস 0.76 আচ্ছা ভোল্ট। এবং কি দেয়া আছে? নিকেল। নিকেল, তাহলে দেখো নিকেল কি হবে, নিকেলের কি দেয়া আছে এটা বলো তো? নিকেল দেয়া আছে কি? ক্যাথোডে হবে।
নিকেল দেয়া আছে কি নিকেল, এটা হ্যাঁ কি দেওয়া জারণ আছে নাকি বিভব? জারণ, কিন্তু তাহলে এটাই লিখতে হবে, দেয়া আছে নিকেলের জারণ বিভব। জারণ দেওয়া আছে, আমার বিজারণ লিখতে হবে। ভেরি গুড, এই তো বুঝে ফেলছো, শেষ, এই চ্যাপ্টারের ম্যাথ শেষ। সো এইখানে হচ্ছে +2 5 দেয়া আছে, কিন্তু এটাকে চেঞ্জ করে নিতে হবে। সো সরি নট দেয়া নাই, কিন্তু আমি ভুলে লিখে ফেলছি, নিকেল 2 প্লাস স্ল্যাশ নিকেল, সেটা হবে -0.25 ভোল্ট। সো এটা লিখবো কি নিকেল এর বিজারণ বিভব। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এরপর আমার কি বের করতে হবে, কোষ বিভব। ই কোষ সেলটা বিভব, ই সেল। তাহলে ই সেল কিভাবে বের করে, জারণ বিভব প্লাস বিজারণ বিভব। সো জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2 প্লাস প্লাস ই অফ, সরি নিকেল, এটা কপার হবে না, নিকেল হবে। সো নিকেল 2 প্লাস স্ল্যাশ নিকেল, সেগুলোর ভ্যালু দেয়া আছে। জিঙ্কের জারণ বিভব মান কত, +0.76 ভোল্ট, প্লাস নিকেলের যে বিজারণ বিভব মান কত, -0.25 ভোল্ট। কত আসে, 0.51। 0.51। তাহলে আমাকে বলো পাত্রে রাখা যাবে কি যাবে না? ভাইয়া যাবে। কেন যাবে, কিভাবে বুঝলা, কি বলেছিলাম? ভাইয়া 1 মিনিট, পাত্রে রাখা যাবে, কারণ হচ্ছে ই এর মানটা বড় না। দেখো এখানে কি লেখা আছে, আচ্ছা যাবে না, ঠিক আছে। সো যেহেতু ই সেল এর মান গ্রেটার দেন 0, ই সেল গ্রেটার দেন 0 মানে কি, কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। ই সেল এর মানটা হচ্ছে বড় হ্যাঁ, 0 ই থেকে। সেল এর মান 0 হচ্ছে বড়, মানে কি কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত, একটু আগে পড়ে আসছি, কোষ বিক্রিয়াটি জি স্বতঃস্ফূর্ত। ভাইয়া। তাই দস্তার পাত্রে রাখা যাবে না। নাইট্রেট দ্রবণ রাখা যাবে না, রাখা যাবে না। এখন আমাকে বলো তো, যে যদি রাখতাম কি হইতো, যদি রাখা হতো তাহলে কি হতো বলো তো? এটাই কিন্তু শেষ, পাত্রটা ক্ষয় হয়ে যাইতো। এই পর্যন্ত কিন্তু উত্তর শেষ। এখন আসতেছি, যদি রাখতা, যদি রাখো তাহলে কি হবে, কি হবে, রাখা যাবে না, কারণটা কি? ভাইয়া ক্ষয় হয়ে যাবে এই জন্য। এক্স্যাক্টলি, পাত্র ক্ষয় হয়ে যাবে, কারণ হচ্ছে রাখা হতো তাহলে পাত্র ক্ষয় হয়ে যেত, পাত্র ক্ষয় হয়ে যেত। আচ্ছা ভাই, পাত্রটা ক্ষয় কেন হবে? ভেরি গুড, এইটার কোশ্চেনের তো অপেক্ষায় আছি আমি, যেটা তুমি আমাকে জিজ্ঞেস করো না কেন। তাহলে পাত্র ক্ষয় হয়ে যেত কেন, দেখো আমি কার পাত্রে কি রাখতেছি, এই যে এটা হচ্ছে জিঙ্কের একটা পাত্র, ওকে, এই পাত্রটা হচ্ছে জিঙ্কের। তো এটা কি এই পাত্রের অধিক মধ্যে তুমি সক্রিয়তার রাখতেছো কারণে? কি, নিকেল নাইট্রেট রাখতেছো, তাই তো? তাহলে এখানে খেয়াল করো, এখানে জিঙ্ক প্লাস হচ্ছে নিকেল নাইট্রেট। তো তুমি যদি নিকেল। এখানে বেসিক্যালি রাখো, এখানে এই জিঙ্ক এর সক্রিয়তা হচ্ছে নিকেলের চেয়ে বেশি, সো এখান থেকে জিঙ্ক এই নিকেলটাকে সরাই ফেলে, মানে প্রতিস্থাপন করে ফেলে, করে এখানে তৈরি করে জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট কিন্তু তৈরি ভাই করে। সক্রিয়তার সিরিজে তো নিকেল ছিল না। ওকে, এখন এইখানে কথা হচ্ছে যে ওইখানে নিকেলটা ছিল না, ঠিক আছে, বাট ওইখানে ওই সক্রিয়তা সিরিজটা পুরোটা দেয়া নাই, ওইখানে আরো অনেকগুলা ধাতু, আমাদের দেখো 118টা যে মূল আছে, 118টা মূলের মধ্যে যে ধাতুগুলো আছে সব ধাতু নিয়ে তো আর সক্রিয়তা সিরিজ বানানো হয় নাই, ওকে। কিন্তু এইখানে খেয়াল করো, এইখানে আমরা এটা জি জানি, ভাইয়া। এটা আমরা জানি যে জিঙ্ক নিকেলের চেয়ে সক্রিয়তা বেশি, কিভাবে জানি একটু পরে আরেকটু বুঝতে পারবা, খেয়াল করো।
তাহলে এখান থেকে বেসিক্যালি যেটা হবে যে জিঙ্কের পাত্রে যখন তুমি নিকেল নাইট্রেট দ্রবণটা রাখবা তখন জিঙ্ক নিকেল নাইট্রেট দ্রবণ থেকে এখানে নিকেলটাকে প্রতিস্থাপিত করে জিঙ্ক নাইট্রেট এবং নিকেল তৈরি করে ফেলবে। সো আলটিমেটলি এখানে যেটা হবে জিঙ্ক, এখানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এইখানে জিঙ্ক থেকে এখানে জিঙ্ক নাইট্রেট মানে হচ্ছে জিঙ্ক 2 আয়ন, তার মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 আয়ন হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো জিঙ্ক থেকে জিঙ্ক 2 আয়ন যদি হয়ে যায় তার মানে জিঙ্ক যেটা ছিল জি ভাইয়া। 10 তার পাত্র, আর আয়নিত হয়ে যাওয়া মানে গলে যাওয়া, আয়নিত হয়ে যাওয়া মানে কি গলে যাওয়া, ঠিক আছে? সো 10 তার পাত্রটা তখন ক্ষয় হয়ে যাবে। বুঝতে পেরেছো? গলে যাবে, তখন এই যে এই পাত্রটা গলে যাবে, ক্ষয় হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি বুঝতে ভাইয়া। পেরেছো? জি ভাইয়া। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমি বললাম যে এখানে যে এই বিক্রিয়াটা হবে, এই বিক্রিয়াটা যে হবে এটা আমি বুঝলাম কিভাবে? এটা আমি বুঝলাম এই যে কোষ বিক্রিয়ার মান দেখে, যে কোষ বিক্রিয়াটি যেহেতু স্বতঃস্ফূর্ত, কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হওয়া মানে হচ্ছে এখানে বিক্রিয়াটা হবে, আর বিক্রিয়া যখন হবে তখন আসলে পাত্রটা ক্ষয় হয়ে যায়। ঠিক আছে? বিক্রিয়া যখন হয় তখন হচ্ছে পাত্র ক্ষয় হয়ে যায়, এই জন্য পাত্রে রাখা যায় না, এই জন্য পাত্রে রাখা যাবে না। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এই টাইপের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব খুব খুবই ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথগুলা। তোমাকে একটা প্রশ্ন দেই, এইখানে ভাই আপনার কথা না বাজতেছে। এখন কি কথা ক্লিয়ার? জি ভাইয়া। দেখো তো এই প্রবলেমটা পারো কিনা। 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার। এইটা প্রশ্ন কার করি। আচ্ছা, এটা প্রশ্ন করতেছি, আমি প্রশ্নটা লিখতেছি, তুমি করো। জিঙ্ক সালফেটের দ্রবণকে লোহার পাত্রে রাখা যাবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে প্রশ্ন, এবং তোমার দেয়া আছে জিঙ্কের ভ্যালুগুলো দেয়া আছে, Zn2 প্লাস, আর দেয়া আছে Fe2 প্লাস। ভাই আমি মুখে বলি আপনাকে। হ্যাঁ বলো। জিঙ্ক সালফেটের দ্রবণে লোহার পাত্রে রাখা যাবে কিনা। আচ্ছা, লোহার পাত্র তার মানে হচ্ছে আয়রন, তার মানে এটা হচ্ছে অ্যানোডে যাবে লোহাটা। এখানে জারণ মান দেওয়া আছে, ঠিক আছে। ওকে, বলো কিভাবে করবা। ভাইয়া এখানে আয়রনের মানটা ঠিক আছে আমার। ভাইয়া আয়রনের মানটা ঠিক আছে, এখানে হচ্ছে জিঙ্কের মানটা হচ্ছে আমি বিজারণে নিব। তো ভেরি গুড। ইসেলটা বের করব, ইসেল বের করতে হইলে আমি হচ্ছে আয়রনের জারণ মান নিব আর জিঙ্কের বিজারণ মান নিব। জিঙ্কের বিজারণ হচ্ছে Zn2 প্লাস স্ল্যাশ Zn, আর এখানে মানটা মাইনাস নিব, এটা নিয়ে মানটা বের করব। এটুকু কি ঠিক আছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। এখন এখানে বলো উত্তরটা কত আসে। ক্যালকুলেশন করে নি। -0.76। ভাই অ্যান্সার তো আসে -0.32। -0.32 এত ভোল্ট। হ্যাঁ ঠিক আছে, এখন বলো যে পাত্রে রাখে যাবে কি যাবে না। ভাইয়া এটা 1 মিনিট।
এটা হচ্ছে ইসেল এর থেকে দেখো মানে 0 3 নাম্বার থেকে কন্ডিশনটা কম, দেখো। মানটা 0 থেকে কম। ভাই রাখা হুম, ভাই এটা রাখা যাবে। ভেরি গুড, উত্তর সঠিক। যেহেতু ই সেল লেস দেন 0, সো পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা হ্যাঁ, এত কিছু যাবে। চিন্তা না করে যে এটা মানে মানে এটা বুঝলেই হয় যে ইসেল ছোট মানে 0 থেকে ছোট হলে রাখা যাবে, 0 থেকে বড় হলে রাখা যাবে, শেষ। গুড, ভেরি গুড। সো এই টেকনিক দিয়ে ফলো করবা, ওকে? সো পারবা, তাই তো? কারণ ভাই বেশি কিছু মনে রাখতে গেলে না কনফিউজ হয়ে যায় যে কি হবে না হবে, তো আচ্ছা, ঠিক আছে। শর্টকাট ছোট্ট একটা জিনিস হ্যাঁ, করে হ্যাঁ, মনে রাখলে ঠিক হবে। ঠিক আছে। এটা হচ্ছে নিজের টেকনিক বানিয়ে নিতে হবে, হ্যাঁ? যাক, হ্যাঁ, ছোট হলে রাখা যাবে, বড় হলে রাখা যাবে না। ভেরি গুড, খুব ভালো বলছো। এনিওয়ে, এখন এটা যদি ইয়েতে আসতো, সিকিউতে আসতো, তাহলে তো আমরা এরকম করে ম্যাথ করে দিয়ে দিতাম, তাই না? আচ্ছা, যদি এখানে বলতো যে লোহার পাত্রে জি ভাইয়া। রাখলে কি হতো, লোহার পাত্রে রাখলে কি পাত্র ক্ষয় হবে, এটা যদি কোশ্চেন করতো, রাখলে কি পাত্র ক্ষয় হবে, এটা যদি কোশ্চেন করতো, উত্তর কি লিখতা? না, ক্ষয় হবে না। আচ্ছা, ঠিক আছে, ক্ষয় হবে না। এখন এই প্রশ্নটা যদি এমসিকিউতে আসতো, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করতা? কয়েক সেকেন্ডের মধ্যে? ভাই এক মিনিট। ভাই এটা কি মানে সক্রিয় সিরিজের সাহায্যে কি বের করে নিতাম যে এটা হবে কি এক্স্যাক্টলি, হবে না? এক্স্যাক্টলি রাইট। এখানে শর্টকাটে কি এরকম আছে? কিছু? এক্স্যাক্টলি, এখানে কি আছে? আয়রন আর জিঙ্ক, আয়রন আর জিঙ্ক আছে, তাই না? আমরা যদি জি সক্রিয়তা ভাইয়া। সিরিজটা একটু চিন্তা করি, সক্রিয়তা সিরিজের কে উপরে আছে বলতো, আয়রন নাকি জিঙ্ক? কে উপরে আছে, আয়রন না জিঙ্ক? জিঙ্ক উপরে আছে। ভেরি গুড, জিঙ্ক উপরে আছে, জিঙ্ক উপরে আছে। এখন এই সক্রিয়তা সিরিজ থেকে একটা কথা মনে রাখবা, যে ধাতু উপরে, যে ধাতু উপরে থাকে তাকে নিচের ধাতুর পাত্রে রাখা যায়। জাস্ট এই কথাটা মুখস্থ করে ফেলো তো। যে ধাতু উপরে থাকে তাকে উপরে নিচের থাকে, ধাতুর হ্যাঁ, পাত্রে রাখা যাবে। যে হ্যাঁ, ধাতু উপরে থাকে তাকে নিচের ধাতুর পাত্রে রাখা যাবে। এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করো, যে ধাতু উপরে তাকে, তাকে বলতে তার দ্রবণ আসলে, হ্যাঁ, তাকে বলতে তাকে তার দ্রবণকে নিচের ধাতু পাত্রে রাখা যাবে, যে ধাতু উপরে তাকে নিচের ধাতু পাত্রে রাখা যাবে। তার মানে আমি যদি এই সক্রিয়তা সিরিজের জিঙ্ক এবং আয়রনের কথা চিন্তা করতাম, তাহলে জিঙ্ক যে ধাতু উপরে, তার মানে জিঙ্ক উপরে, জিঙ্ক ধাতুকে তার দ্রবণকে, তার মানে জিঙ্ক সালফেট দ্রবণকে, তাহলে যে ধাতু উপরে তার দ্রবণকে নিচের ধাতু পাত্রে রাখা যাবে, তার মানে জিঙ্ক সালফেট দ্রবণকে তুমি আয়রনের পাত্রে রাখতে পারবা, ওকে? জিঙ্ক সালফেট দ্রবণকে জি ভাইয়া। আয়রনের পাত্রে রাখতে পারবা। কিন্তু উল্টা কথাটা কি, না বলা কথাটা কি, যে নিচের কোন ধাতুকে, নিচের কোন ধাতুকে, উপরের পাত্রে রাখা যাবে না। ভেরি গুড, উপরের পাত্রে রাখা যাবে না। এটার মানে কি বলতো, আয়রন এবং জিঙ্ক দিয়ে বলতো? ভাইয়া মানে আয়রনের ধাতুটাকে আহ না না, আয়রন, FeSO4 কে ভেরি গুড, জিঙ্কের মানে জিঙ্ক রাখতে পারবো। ভেরি গুড। সো FeSO4 কে জিঙ্কের পাত্রে রাখা যাবে না, বুঝতে পেরেছো? তাহলে দেখো, জি ভাইয়া। আমরা এখন যদি ম্যাথটাতে একটু খেয়াল করে দেখি, ম্যাথটাতে আমাদের যে জিনিসটা ছিল, এই যে ম্যাথটাতে কি ছিল, বলছে জিঙ্ক সালফেটের দ্রবণকে লোহার পাত্রে রাখা যাবে। আচ্ছা ওয়েট, না। জিঙ্ক সালফেট দ্রবণকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে দেখো আমাদের প্রশ্ন কি ছিল, জিঙ্ক সালফেট দ্রবণকে লোহার পাত্রে রাখা যাবে কিনা। তাহলে জিঙ্ক সালফেট, জিঙ্ক কোথায় আছে উপরে, লোহা কোথায় আছে নিচে। সো জিঙ্ক সালফেট দ্রবণকে লোহার পাত্রে হুম। রাখা যায় কি যায় না? রাখা যায়, হ্যাঁ রাখা যায় যায়। তো। সো হ্যাঁ আমরা যায়। সক্রিয়তা সিরিজ থেকেও দেখলাম যে রাখা যায়, আমরা ম্যাথ করেও কিন্তু দেখছি পাত্রে রাখা যাবে, বুঝতে পেরেছো? রাখা যায়। জি ভাইয়া। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবো, কেমন?
জি ভাইয়া। আচ্ছা, আমি এখন তোমাকে যদি জিজ্ঞেস করতাম যে এই প্রশ্নটা, তোমাকে আমি যদি প্রশ্ন করতাম এইটা, এই যে এইটা 2 নম্বর প্রশ্নটা দেখো তো কি বলছে, যে কপার সালফেট দ্রবণকে তোমার লোহার পাত্রে রাখা যাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। বলো, কপার সালফেট দ্রবণকে লোহার পাত্রে রাখা যাবে কিনা, কপার সালফেট দ্রবণ লোহার পাত্রে রাখা যাবে কিনা? হ্যাঁ, যাবে না কেন? ভাইয়া। কপার তো হচ্ছে মানে নিচে আছে, আর লোহা তো উপরেরটা তো রাখা যাবে না। এক্স্যাক্টলি, এই যে কপার আর এইখানে আছে লোহা। ওকে, সো এটাকে এখানে রাখা যাবে না। আমি এই ব্যাপারটা কিভাবে মনে রাখি আমি একটু বলে রাখি, আমি একটা টেকনিক ফলো করে মনে রাখি। যদি এটা একটা বিল্ডিং হয়, ওকে, এটা হচ্ছে একতলা, এটা হচ্ছে দ্বিতীয় তলা, এটা হচ্ছে তৃতীয় তলা, এটা হচ্ছে চতুর্থ তলা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম তলা। তো চতুর্থ তলায় যারা থাকে ওরা ইচ্ছা করলে চতুর্থ তলাতেও থাকতে পারে, তৃতীয় তলাতেও থাকতে পারে, দ্বিতীয় তলাতেও থাকতে পারে, প্রথম তলাতেও থাকতে পারে, কারণ তাদের প্রচুর টাকা পয়সা আছে। তো চতুর্থ তলাতেই যারা থাকে, অর্থাৎ যারা উপরে থাকে, তারা নিচের যে কোনো জায়গায় থাকতে পারে। কিন্তু যারা একতলায় আছে তারা কিন্তু ইচ্ছা করলে চতুর্থ তলায় যাইতে পারে না, ঠিক আছে। So আমি এইভাবে মনে রাখতাম যে নিচে যে ধাতু আছে সে ধাতুকে জি উপরের ভাইয়া। ধাতুর পাত্রে রাখা যায় না, কিন্তু উপরের ধাতুকে ইচ্ছা করলে নিচের যে কোনো ধাতুর পাত্রে রাখা যায়, ঠিক আছে। সেইভাবে একটু মনে রাখতে পারো, জি ভাইয়া। পারা যাবে। জি ভাইয়া, পারবো। ওকে, এই যে 2 নাম্বার ম্যাথটা, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, সামনের দিকে আগাবো নাকি আজকে এই পর্যন্ত থাকবে? হ্যাঁ, ইচ্ছা আপনার। ভাই, আরো কয়টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারের? 2টা। যদি আজকে এই পর্যন্ত রেখে দিই তাহলে 2টা লাগবে, আর আজকে যদি না রাখি, আজকে যদি পড়াই তাহলে হচ্ছে আরেকটা লাগতে পারে। হ্যাঁ, তাহলে আজকে পড়াই দেন, আরেকটা ক্লাসে শেষ করে ফেলি চ্যাপ্টার। ওকে, সো খেয়াল করো, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করছি সেটা হচ্ছে আমরা কোষ বিভব বের করছি, তাই না? এই যে ই সেল জি ভাইয়া। আর ই নট সেলের মধ্যে ডিফারেন্স কি? ই সেল হ্যাঁ, মানে একটা প্রমাণ আর একটা অপ্রমাণ। ভেরি গুড, এটা হচ্ছে প্রমাণ আর একটা হচ্ছে ই সেল মানে হচ্ছে অপ্রমাণ। অপ্রমাণ, তাহলে খেয়াল করো, আমরা প্রমাণ কোষ বিভব, আমরা যে এতক্ষণ যে কোষ বিভব বের করার যে সূত্রটা শিখে আসছি, ই নট সেল, বেসিক্যালি এটা হচ্ছে ই নট সেলের সূত্র শিখে আসছি। ই নট জারণ প্লাস ই নট বিজারণ। তো এটা হচ্ছে যখন প্রমাণ অবস্থা থাকে তখন এইভাবে কোষ বিভব বের করা যায়, কিন্তু অপ্রমাণ অবস্থায়, কোষ বিভব বের করে হচ্ছে তোমার নার্স সমীকরণ দিয়ে। নার্স সমীকরণ ব্যবহার করে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব বের করতে হয়, ঠিক আছে। নার্স সমীকরণ ব্যবহার করে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব বের করতে হয়। ওকে, মানে ভাই, আগের নিয়মে বের করা যাবে না না, অপ্রমাণ? অপ্রমাণ অবস্থা যদি দেয়া থাকে, অপ্রমাণ অবস্থা মানে কি, তোমার দেয়া আছে ঘনমাত্রা, তোমার ধরো 2টা দ্রবণ দেয়া আছে, একটা ধরো জিঙ্ক সালফেট আর একটা হচ্ছে কপার সালফেট দ্রবণ দেয়া আছে। তো তোমার বললো জিঙ্ক সালফেটের ঘনমাত্রা 1 মোলার, কপার সালফেটের ঘনমাত্রা 1 মোলার বললো, তাহলে এটা কি প্রমাণ অবস্থা নাকি অপ্রমাণ অবস্থা? টেম্পারেচার বলে দিল 25°C, প্রমাণ অবস্থা। এটা প্রমাণ অবস্থা। তাহলে এই প্রমাণ অবস্থায় কি করবা, এই যে এই সূত্রটা ব্যবহার করে কোষ বিভব বের করতে পারবা, ই নট সেল, ই নট জারণ, বিজারণ, ই নট বিজারণ, তার মানে জারণ বিয়োগ বিজারণ বিয়োগ দিয়ে তুমি 2টা যোগ করে দিলেই কোষ বিভব বের করতে পারবা। কিন্তু যদি তোমার এরকম থাকে যে জিঙ্ক সালফেটের ঘনমাত্রা ধরো বললো 0.3 মোলার আর কপার সালফেট বললো হচ্ছে ধরো তোমার 0.5 মোলার, তাহলে এটা কি প্রমাণ অবস্থা না অপ্রমাণ অবস্থা? অপ্রমাণ। অপ্রমাণ অবস্থা। সেক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করতে হবে? নার্নস্ট সমীকরণ। নার্সড। তাহলে দেখো নার্নস্ট সমীকরণটা কি, নার্নস্ট সমীকরণটা হচ্ছে ই সেল, তার মানে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব, ই সেল ইকালস টু ই নট সেল, তার মানে প্রমাণ অবস্থায় কোষ বিভব মাইনাস
2.303 RT divided by NF log উৎপাদ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড এত বাই, বড় সূত্র। এটুকুই সূত্র। তার মানে দেখো খুবই সহজ, এবং এটার একটু পরে একটা শর্টকাটও শিখিয়ে দিব। তাহলে দেখো ই সেল মানে হচ্ছে কি অপ্রমাণ অবস্থায় কোষ বিভব, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব মানে হচ্ছে ই নট সেল। তার মানে প্রমাণ অবস্থায় কোষ বিভব থেকে বাদ দিতে হবে কত, 2.303 RT ডিভাইডেড বাই NF লগ উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আর মানে কি, আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যার ভ্যালু কত 8.316 8.31 জুল পার মোল পার কেলভিন। টি কি, টি মানে হচ্ছে কেলভিনে তাপমাত্রা। এনটা কি, এন মোল সংখ্যা না? না, এইখানে এন মানে হচ্ছে আদান বা প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আমরা জানি তড়িৎ রাসায়নিক কোষে ইলেকট্রন আদান প্রদান হয়, তো আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে এন, এটা মাথায় রাখবা। আর এফ কি, এফ হচ্ছে 96,500 কুলম্ব, ঠিক আছে। আর উৎপাদের ঘনমাত্রাও দেয়া থাকবে জি প্রশ্নে, তারপর বিক্রিয়কের ঘনমাত্রাও দেয়া থাকবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করো, আমরা হচ্ছে বিভিন্ন বিক্রিয়ার জন্য কিভাবে, ভাইয়া এখানে টিটা কি হবে? টি ফিক্সড না? টি হচ্ছে ক্যালভিনে তাপমাত্রা, ধরো 25 টি ডিগ্রি এর মান? বললো, না ধরো ফিক্স না, তোমাকে ধরো টি বললো 25 ডিগ্রি, তার মানে 298 হবে টি এর মান। আচ্ছা আচ্ছা, তোমাকে 25 ডিগ্রি সেলসিয়াস ঠিক বললো, আছে, তার মানে মানে 298 কেলভিন। বুঝছি। আবার টি 30 ডিগ্রিও বলতে পারে, সেটা হচ্ছে 303 কেলভিন এরকম। এবার খেয়াল করো, যেটা করতে হবে সেটা হচ্ছে নান্স সমীকরণ দিয়ে আমরা যখন অঙ্ক করব, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব যখন আমরা বের করব, তখন অবশ্যই জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া সাথে কোষ বিক্রিয়া, তার মানে বিক্রিয়াগুলো লিখে নিতে হবে। অবশ্যই কি করতে হবে, কোষ বিভব বের করে নিতে হবে। বিক্রিয়া লিখে নিব। হ্যাঁ, কোষ বিক্রিয়াটা বের করে নিতে হবে, মানে কোষ বিভব বের করার জন্য কোষ বিক্রিয়াটা লিখে নিতে হবে, কারণ সেই বিক্রিয়া থেকে বেসিক্যালি তোমার হচ্ছে এই যে সূত্রটা আসে, ঠিক আছে। এই সূত্রের এইখানে একটু কাজ আছে, উৎপাদ এবং বিক্রিয়কের এখানে একটু কাজ আছে, এবং মানে কয়টা ম্যাথে ইলেকট্রন, আগের ম্যাথের থেকে বড়। এবং এইখানে হচ্ছে কয়টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে এটা বের করার জন্য তোমার বিক্রিয়াটা প্রয়োজন হয়। তো আমরা সরাসরি একটা ম্যাথে চলে যাই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আগে হচ্ছে আমরা এই ম্যাথটা করি, এই যে এই ম্যাথটা 7 নাম্বার, আমরা এই ম্যাথটা করব। দেখো তাহলে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব বের করে কিভাবে, কোন সূত্র ব্যবহার করে করে, হ্যাঁ, ই সেল ইকুয়াল টু ই নান্স নট সেল। সমীকরণ, ও, নান্স নাস্ট সমীকরণ, সমীকরণ। নান্স সমীকরণ। তাহলে এখানে খেয়াল করো, প্রশ্নটা পড়ো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Al/Al3 প্লাস 0.02 মোলার ও নিকেল 0.05 তড়িৎদ্বার দুটিকে যুক্ত করে একটি গ্যালভানিক কোষ সৃষ্টি করা হলো। কোষটি তড়িৎচালক বলের মান গণনা করো। আর ভাই কিছু এখানে আবার তড়িৎচালক বলের মান গণনা করতে বলছে যে? তড়িৎচালক বল মানে এটা তো হচ্ছে বুঝলাম না। ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, বলছিলাম ইলেকট্রোমোটিভ ফোর্স, বা হ্যাঁ, এটাকেই বলে তড়িৎচালক বল, বা এটাকেই বলে হচ্ছে ভোল্টেজ, বা এটাকেই বলে বিভব, একই জিনিস। তার মানে এটাই ই, যে এইটা আর এটাই ই হচ্ছে সেল ই কে সেল, এক? এটাই ই সেল। ই সেল মানেই তো কোষ বিভব, সেল মানে হচ্ছে কোষ, ই মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, বিভব বোঝাচ্ছে, একই জিনিস।
কোষ বিভব ই সেল, এটাই। তুমি কি ইনট সেলের কথা বলতেছো? না ভাইয়া, বুঝছি তো আমি এখন। হ্যাঁ, এখন দেখো এই ম্যাথটা ইনট করব সেল তো কি। প্রমাণ অবস্থায়। জি, গুড। এটা অপ্রমাণ অবস্থা। আচ্ছা, এই প্রশ্নটা, এই দেখো এখানে কি দেয়া আছে বলো তো, এই যে এটা কি দেয়া আছে? কি দেওয়া আছে বলতে প্রমাণ অবস্থায় দেওয়া আছে ফার্স্ট এরটা মানে বিজারণ মান দেওয়া। কার? আমার? নিকেলের আর নিকেলের। সো এটা তো অ্যালুমিনিয়ামের। বলতে হবে যে নিকেলের প্রমাণ বিজারণ বিভব দেয়া আছে। সিমিলারলি পরেরটা কি দেয়া আছে? অ্যালুমিনিয়ামের বিজারণ বিভব। অ্যালুমিনিয়ামের বিজারণ বিভব মান দেয়া আছে। এখন একটু খেয়াল করো, যা দুইটারই বিজারণ বিভব মান দেয়া আছে, প্রমাণ অবস্থায় দেয়া আছে, তাহলে তো আমি তো ইচ্ছা করলে ইনট সেলই বের করতে পারতাম, তাই না? ইনট সেল বা ই সেল, এই দুইটাকেই কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্স বা জি তড়িৎচালক ভাইয়া। বল বলে। কিন্তু আমরা কেন এখানে নান্স সমীকরণ ব্যবহার করব বলো তো? এটা নান্স সমীকরণ দিয়ে করতে হবে কেন? কারণ অপ্রমাণ অবস্থায় আমার বের করতে বলছে। অপ্রমাণ অবস্থা তুমি বুঝলা কেমনে? ভাইয়া আপনি উপরে লিখে রাখছেন তাই। না, প্রশ্ন দেখে বলো, প্রশ্ন দেখে। আমি তো পরীক্ষার হলে তো এটা লেখা থাকবে না। প্রশ্ন পড়ে কি তোমার মনে হয় না যে এটা অপ্রমাণ অবস্থা? ভাইয়া প্রমাণ অবস্থায় তো তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসই থাকে। হ্যাঁ, কিন্তু অপ্রমাণ অবস্থা অপ্রমাণ এটা, কিভাবে বুঝবো? এটা দেখে কি অপ্রমাণ অবস্থা? আচ্ছা, অপ্রমাণ বলতে কি বোঝায় এটা বলো আগে। অপ্রমাণ বলতে কি বোঝায় এটা বলো। অপ্রমাণ বলতে মানে হচ্ছে হুম, মানে অপ্রমাণ। প্রমাণ বাক্যগুলাতে দেওয়া থাকবে না, এটাই তো হ্যাঁ, অপ্রমাণ। যদি না এক্স্যাক্টলি। দেওয়া থাকে তখন সেটা অপ্রমাণ। হ্যাঁ, তো প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়, কি কি থাকলে প্রমাণ অবস্থা বলবো এটা বলো। হ্যাঁ, ঘনমাত্রা হচ্ছে 1 মোলার থাকবে, তারপরে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আচ্ছা ভাই, প্রমাণ হইতে হইলে কি এই সবগুলো 30ও থাকতে থাকতে হবে? পারে, এক্স্যাক্টলি সবগুলা থাকতে হবে। 25 হইতে পারে, 30 হইতে পারে, হ্যাঁ। কিন্তু তুমি বেসিক্যালি এই জিনিসটা মাথায় রাখবা, ঘনমাত্রা। আমি একটু আগেও বললাম যে ঘনমাত্রা তোমার যদি হয় যে 1 মোলার ঘনমাত্রা, তো তাহলে এটাকে আমরা বলবো প্রমাণ অবস্থা। এই যে এখানে যেটা বললাম যে 1 মোলার ঘনমাত্রা, 1 মোলার আচ্ছা ঘনমাত্রা। ভাইয়া, না সেটা তো বুঝতে পারছি, মানে সবগুলাই থাকতে হবে প্রমাণ হতে অবশ্যই, হলে। অবশ্যই। আর ঘনমাত্রা যখনই চেঞ্জ, তখন এটা অপ্রমাণ মনে রাখবা। জাস্ট তুমি এত কিছু মনে রাখতে হবে না। তুমি মনে রাখবে ঘনমাত্রা যদি 1 মোলার থাকে তাহলে এটা প্রমাণ অবস্থা বোঝাচ্ছে, আর ঘনমাত্রা যদি চেঞ্জ থাকে তাহলে এটা অপ্রমাণ অবস্থা বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? ওইখানে তো কিছু বলাই নাই। জি তাই না? ভাইয়া। এই প্রশ্নে কিছু বলাই নাই, তাই না? ঘনমাত্রার কথা। 7 নম্বরে কিছু বলাই নাই, ঘনমাত্রার ব্যাপারে কিছু বলা নাই, তাই না? ভাই একটু কোশ্চেনে হ্যাঁ, কোশ্চেনে জানানো কিছু। কোশ্চেনে বলা নাই। এই যে জিনিসটা দেয়া আছে ভাইয়া এটা আছে কি? আছে। এটা কি? এগুলা কি? এই যে এটা যে জি লেখা ভাইয়া আছে, বুঝছি, আর বলতে হবে না, বুঝছি তো অপ্রমাণ অবস্থায় আছে এখন। এটা হচ্ছে এটা হচ্ছে অপ্রমাণ অবস্থা বোঝাচ্ছে। কারণ হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম 3+ বলতে অ্যালুমিনিয়ামের কোন একটা আয়ন বোঝাচ্ছে। তার মানে মনে করো এটা অ্যালুমিনিয়াম আয়ন না দিয়ে অ্যালুমিনিয়াম সালফেটও দিয়ে রাখতে জি পারে। ভাইয়া। সো এটা বোঝাচ্ছে ঘনমাত্রা। সিমিলারলি এখানে নিকেল স্ল্যাশ নিকেল 2+ 0.5 মোলার দেয়া আছে। জি এটা ভাইয়া। না থেকে ইচ্ছা করলে এরকম করেও দেয়া থাকতে পারে প্রশ্নে, নিকেল সালফেট 0.5 মোলার। সো এখানে ঘনমাত্রা পরিবর্তন আছে, 1 মোলার নাই, দ্যাটস ওয়াই এরা হচ্ছে অপ্রমাণ অবস্থা। আর অপ্রমাণ অবস্থায় কোষ বিভব বের অপ্রমাণ। করার জন্য আমরা নান্স সমীকরণ ব্যবহার করি। সো এগুলো একটু মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো। বুঝতে পেরেছো? আচ্ছা। জি ভাইয়া। সো দেখো এই ম্যাথটা কিভাবে করবো এখন। তাহলে নান্স সমীকরণ হবে, এটা তো বুঝতে পেরেছি। সো জি ভাইয়া। আমরা প্রথম কি করতে হবে, আমাদের বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে। এখন আমাকে একটু বলো তো যে এখানে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে, এটা কি বলে দিছে? না, তাহলে বলে তোমার, দেয় নাই। এক্স্যাক্টলি, তাহলে তুমি বলো এটা কিভাবে বের করবা, বুঝবা কিভাবে? এখানে অ্যালুমিনিয়াম আর এক নিকেল মিনিট, আছে। এখানে তো নিকেলের হ্যাঁ, এক্স্যাক্টলি, নিকেলের তাহলে সক্রিয়তা সিরিজ তো আমরা সক্রিয়তা জানি না। নাই।
হ্যাঁ এক্স্যাক্টলি। যাই হোক, অ্যালুমিনিয়াম তাহলে উপরে হবে মনে হয়। আমার মনে হচ্ছে অ্যালুমিনিয়ামের জারণ হবে, অ্যানোডে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন একটা জিনিস শোনো, এটা তো মনে হচ্ছে তাই না, তোমার উত্তর সঠিক যে অ্যালুমিনিয়ামের আসলে জারণ হবে আর নিকেলের আসলে বিজারণ হবে, কিন্তু এই জিনিসটা বোঝার একটা উপায় আছে। তুমি একটা জিনিস মনে রাখবা, যার বিজারণ বিভবের মান কম, যার বিজারণ বিভবের মান কম সেটির জারণ হয়। যার বিজারণ বিভবের মান কম। হ্যাঁ, সেটার জারণ হয়। তার মানে আসলে কথাটা ছিল এরকম, যার বিজারণ বিভব বেশি তার বিজারণ হয়। ওকে, সো যার বিজারণ বিভব বেশি তার অ্যাকচুয়ালি বিজারণ হয়। সো যার বিজারণ বিভব কম তার কি হয়, জারণ হয়। এই কথাটা মনে রাখবা। জি ওকে, ভাইয়া। তাহলে এইখানে কি দেয়া আছে, জি জারণ ভাইয়া, বিভব দেয়া আছে নাকি বিজারণ বিভব দেয়া আছে নিকেলের অ্যালুমিনিয়ামের? বিজারণ বিভব দেওয়া আছে। তাহলে বলো কোনটার বিজারণ বিভব কম? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের। ভেরি গুড, তার মানে অ্যালুমিনিয়ামের অ্যাকচুয়ালি জারণ হবে আর নিকেলের বিজারণ হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে অ্যালুমিনিয়ামের যেহেতু জারণ হবে, বোঝাই যাচ্ছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হবে। সো এখানে বিক্রিয়াটা হবে কি, আমি যদি হচ্ছে অ্যানোডের বিক্রিয়াটা লিখি, অ্যানোড, অ্যানোড অর্ধ বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়াটা যদি লিখি অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে কি হবে, অ্যালুমিনিয়াম 3+ হবে। এই লাইনটা বুঝছো? জি ভাইয়া, এটা আবার লিখতে হবে ভেঙে। জি জি জি, বললাম না যে যখন হচ্ছে তুমি নান্স সমীকরণ লিখবা তখন অবশ্যই বিক্রিয়াটা লিখে দিতে হবে। আর ক্যাথোডে কি হবে বলো তো? জি ভাইয়া। ক্যাথোডে কি হবে? ভাইয়া, নিকেল ইলেকট্রন গ্রহণ করবে দুইটা, নিকেল, নিকেল তারপর করবে না ধাতুতে নিকেল আয়ন পরিণত করবে? হবে। নিকেল ইলেকট্রন গ্রহণ করবে নাকি নিকেল আয়ন থেকে নিকেল হবে? ওই তো নিকেল আয়ন থেকে নিকেল হবে। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? দুইটা। সো নিকেল 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে নিকেল হবে। ওকে, জি ভাইয়া। এরপর আমরা কি করতাম, যোগ করতাম। এরপরে কি করতে হবে, অ্যানোড আর ক্যাথোড যোগ করা লাগে। জি ভাইয়া। কিন্তু এইখানে খেয়াল করে দেখো, ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান না, এখানে 3টা এখানে হচ্ছে 2টা, সো এগুলো যোগ করা যাবে না। যদি ইলেকট্রন সংখ্যা সমান হতো তাহলে আমরা যোগ করে ফেলতে পারতাম। যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান না, তাই যেটা করব যে 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করব, প্লাস 2 নাম্বারকে 3 দিয়ে গুণ করব, গুণ করে 2টা 3 যোগ দিয়ে করব। গুণ করবো। সো আলটিমেটলি দাঁড়াবে 2 অ্যালুমিনিয়াম মাইনাস 6 ইলেকট্রন, 2 অ্যালুমিনিয়াম 3+ ডিভাইডেড বাই, নিচে ডিভাইডেড বাই না, নিচে হবে 3 নিকেল 2+ প্লাস 6 ইলেকট্রন 3 নিকেল। সো এইখানে বোঝাই যাচ্ছে যে ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেছে, 6টা ইলেকট্রন হয়ে গেছে। এখন দুইটা যোগ করে দিব, কাটাকাটি করে যোগ করে দিব। তাহলে 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 নিকেল 2+ আয়ন, 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 নিকেল। বুঝতে পারছো? জি বুঝতে ভাইয়া। পারছো? আচ্ছা, এবার খেয়াল করো, জি ভাইয়া। এখন হচ্ছে নান্স সমীকরণ লিখবো। নান্স সমীকরণটা আমরা কি জানি, ই সেল ইকুয়ালস টু কি জানি, ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF লগ, কি ছিল সূত্রটা বলো তো, সূত্রটা কি ছিল, কি ছিল সূত্রটা? ভাইয়া, লগ উৎপাদ, নিচে হচ্ছে ঘন উৎপাদ বাই উৎপাদ ভিত্ত। ছিল না, উৎপাদের ঘনমাত্রা, হুম। উৎপাদের ঘনমাত্রা, উৎপাদ না, উৎপাদের ঘনমাত্রা। সো এখানে খেয়াল করো, এই বিক্রিয়াটা থেকে উৎপাদ কে কে বলো তো? ভাই যে কই যেন 2 অ্যালুমিনিয়াম আর 3 নিকেল, এটা। রাইট,
তার মানে হচ্ছে 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস এবং 3 নিকেল, এটা হচ্ছে উৎপাদ। সো আমি এটা লিখতেছি, খেয়াল করো যে এই যে আমার অ্যালুমিনিয়াম 3 প্লাস, এটার সামনে আমার কত আছে, 2 আছে না? না ভাইয়া, এটা না তো। হ্যাঁ, এটাই তো এটা উৎপাদ। উৎপাদ কিভাবে হয়? এটা বিক্রিয়ক হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই বিক্রিয়াটা, এটার কি বিক্রিয়ক বাম পাশ থাকে, তাহলে অ্যালুমিনিয়াম এবং নিকেল এগুলো হচ্ছে আচ্ছা, বিক্রিয়ক। না, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ এটাই। আচ্ছা ঠিক জি আছে। ভাইয়া। সো অ্যালুমিনিয়াম 3 প্লাস, এটার সামনে কত আছে, সহগ কত, সহগ 2। 2। এই 2 সহগটা তোমার পাওয়ার হিসেবে চলে যাবে। আবার এইখানে কত আছে, নিকেল। থার্ড ব্রেকেট দিয়ে কিন্তু ঘনমাত্রা বোঝাচ্ছি, আমাদের কি ছিল, উৎপাদের ঘনমাত্রা। সো থার্ড ব্রেকেট দিয়ে ঘনমাত্রা বোঝাচ্ছি, থার্ড ব্রেকেট অফ নিকেল, এখানে কত আছে, 3, তাহলে এটা কিউব হয়ে যাবে, বুঝতে পেরেছো? ডিভাইডেড বাই জি ভাইয়া। বিক্রিয়কের ঘনমাত্রা, এখানে বিক্রিয়কে কে আছে, অ্যালুমিনিয়াম এবং নিকেল। সো হ্যাঁ, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম স্কোয়ার স্কয়ার নিকেল কিউব। 2 প্লাস 2। পারছো, বুঝতে পারছো? এইখানে একটা জিনিস মনে রাখবা, জি ভাইয়া। কঠিন পদার্থ যেমন কি ধাতু, কঠিন পদার্থের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, এটা ধরে নেওয়া হয় 1 মোলার কঠিন পদার্থের। তাহলে এখন আমরা এই সূত্রে বসাবো, ই সেল ইকালস টু কি, ই নট সেল কিভাবে বের করে বলো তো? ভাই, ওই যে জারণ বিজারণ যোগ করে। ভেরি গুড, তাহলে এখানে তো আমরা জানি যে কি হবে, ই নট সেল। এটা তুমি আলাদা করে ইচ্ছা করলে এখানেও বের করে নিতে পারো, জি যেমন ভাইয়া। আমরা এখানে ভাই, তো এটা করতে হবে না, এটা আমি পারবো। এটা তো আমার বাকি করে দিতে হবে, ক্যালকুলেশন করবেন। এটা ম্যাথের একটা অংশ। ই নট সেল ইকালস টু কি লিখবা বলো, কিভাবে করবা? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের জারণ আর নিকেলের বিজারণ। এক্স্যাক্টলি, কিভাবে লিখবা, Al3 প্লাস প্লাস ই নট নিকেল 2 প্লাস নিকেল। সো অ্যালুমিনিয়ামের জারণ বিভবের মান কত বলো? 1.66। 1.66। নিকেলের বিজারণ বিভবের মান -0.25। ভেরি গুড, মানে 0.25। তার মানে এখানে আসবে কত, 1.41। 1.41 ভোল্ট। সো এটা আমরা এখানে বসাবো 1.41 ভোল্ট। তুমি ইচ্ছা করলে এখানে করেও দিতে পারো অথবা আলাদা করেও করে নিয়ে আসতে পারো। তাহলে খেয়াল করো 2.303 আর এর মান কত, 8.316। 8.316। সো 8.316 ইন্টু টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু কত, এই যে 25 ডিগ্রি, টি এর ভ্যালু 298 হবে না? জি 298 ডিভাইডেড বাই, এখানে এন কি যেন ছিল, ইলেকট্রনের সংখ্যা, আদান ভেরি গুড। প্রদানকৃত তাহলে এইখানে ইলেকট্রন ইলেকট্রনের সংখ্যা সংখ্যা। কয়টা হবে, কয়টা হবে? হ্যাঁ, 6টা। 6টা। এখানে তো 6টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে 6, আর এফ এর মান হচ্ছে 96,500 কুলম্ব। এবার খেয়াল করো এখানে লগ, এই জায়গাটাতে ভালো করে খেয়াল করো, অ্যালুমিনিয়াম 3 প্লাস এর ঘনমাত্রা দেয়া আছে, না, এটা কি দেয়া আছে, দেওয়া আছে 0.002। 0.002, এখানে স্কোয়ার আছে, সো স্কোয়ার ইনটু, খেয়াল করো তো এটা কি, নিকেলের ঘনমাত্রা, তাহলে নিকেল কি একটা ধাতু, কঠিন পদার্থ, এর ঘনমাত্রা কত, 1, এটা আমরা জানি। 1। সো 1 কিউব মানে কত, 1 কিউব মানে কত, তাহলে যে আমার ওই যে কোশ্চেনে যে ঘনমাত্রা দেওয়া আছে সেটা ইউজ করব না? ওয়েট ওইটা কিন্তু নিকেলের দেওয়া নেই, এটা নিকেল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। খেয়াল করে দেখো, যদি থাকতো এরকম যে নিকেল 0.5 মোলার স্ল্যাশ নিকেল 2 প্লাস 0.3 মোলার
তাহলে তুমি বলতে পারতা নিকেলের ঘনমাত্রা 0.5, নিকেল আয়নের ঘনমাত্রা 0.3। এইখানে প্রশ্নে যেটা দেয়া আছে এটা হচ্ছে নিকেল আয়নের ঘনমাত্রা, নট নিকেলের। এইখানেও যেটা দেয়া আছে এটা অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা দেয়া আছে, নট অ্যালুমিনিয়াম। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তার মানে এই যে আমি একটা কথা লিখে দিছি জি যে ভাইয়া। কঠিন পদার্থের ঘনমাত্রা হচ্ছে 1, সো এখানে 1 কিউব। 1 কিউব মানে আলটিমেটলি 1, সো এটা না লিখলেও চলে। আবার এইখানে খেয়াল করো নিচে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এটাও ধাতু, কঠিন পদার্থ, সো এর ঘনমাত্রা 1 স্কোয়ার, যেটা না লিখলেও চলে। নিকেলের ঘনমাত্রা দেয়া আছে কত? 0.5 কিউব। বুঝতে পেরেছো? বুঝতে জি পেরেছো? ভাইয়া। তাহলে তুমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা যে এই যে জি অ্যানোড এবং ক্যাথোড গুলার মধ্যে এই যে ধাতু যেগুলা থাকে, ধাতু, এই যে ধাতু যেগুলো আছে অ্যালুমিনিয়াম, নিকেল, তো এদের ইচ্ছা করলে আমি সূত্রে না লিখলেও পারি, এখানে লেখার কোনো প্রয়োজন নাই, কারণ এদের আলটিমেটলি ঘনমাত্রা 1ই হয়ে যাবে। সো আলটিমেটলি দেখো সূত্রটা আরো ছোট হয়ে গেল। নার্নস সমীকরণটা হচ্ছে ই নট সেল মাইনাস 2.303 আরটি ডিভাইডেড বাই এনএফ লগ উৎপাদের আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। বুঝতে পেরেছো? জাস্ট এই যে আয়নটা আছে এই আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই জি ভাই। বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। তবে এইখান থেকে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে সামনে যে সহগগুলা থাকবে এই সহগগুলা কি হয়ে যাবে? পাওয়ার হিসাবে চলে যাবে। বুঝতে পেরেছি? মানে পাওয়ার, হ্যাঁ। এক্স্যাক্টলি। সো এইখান থেকে হ্যাঁ, এটা আমরা ক্যালকুলেশন করছি 1.45 বের হয়েছে answer। 1.45 বের হয়েছে। ভেরি গুড। হ্যাঁ, প্রো 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 স্টুডেন্ট আমার। সো এই সেল, সো এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার? তবে আমি আমি শিওর না যে তোমার উত্তর ঠিক আছে জি কিনা। ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, উত্তর সঠিক, ঠিক আছে, ভেরি গুড। 1.454, রাইট। আচ্ছা, এখন দেখো এই প্রশ্নে যদি একটু লেজ লাগাই দিত, হ্যাঁ, কোষের তড়িৎচালক বল বের করো না বলে যদি বলতো কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা, তাহলে কি করতা? স্বতঃস্ফূর্ত কিনা, ই এর মানটা তো কিছু তো করতে হতো না। ই এর মান এখানে 0 থেকে বড় না ছোট এটা দেখতে হবে। ই এর এক্স্যাক্টলি। মান সো তো 0 থেকে এর বড়। মান গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত। বুঝতে পেরেছো? সো যদি জি ই ভাইয়া। নট ই সেলের মান বের না করে তোমাকে জাস্ট বলতো যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা, তাহলে কিন্তু জাস্ট একটা লাইন এই মাত্রায় করা লাগতো, করে জাস্ট লাস্টে একটা লাইন অ্যাড করে দেওয়া লাগতো। ক্লিয়ার আচ্ছা ভাইয়া, ভাইয়া? এখানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা এটা তো আমি ই নটের ক্ষেত্রেও বের করতে পারি, তাই না? ই নট আর ই দুইটার ক্ষেত্রেই তো হয়। এক্স্যাক্টলি, জি। তবে এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ই সেল বের করেই আচ্ছা। বলতে হবে, কারণ হচ্ছে যেহেতু অপ্রমাণ অবস্থায় দিয়ে আছে। বুঝতে পেরেছো? হুম হুম, ঠিক আছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি এই ভাইয়া। চ্যাপ্টারের সকল প্রবলেম সলভ শেষ। এই চ্যাপ্টারে যত টাইপের ম্যাথ হইতে পারতো আমি দেখাই দিস। আচ্ছা। এখন একটা জিনিস শোনো, সেটা হচ্ছে কিভাবে শর্টকাটে উত্তর বের করবা সেটা একটু দেখাই দিই। আচ্ছা, এই ম্যাথগুলা করবা, এই যে উদাহরণ নাম্বার 2, এটা হচ্ছে হোমওয়ার্ক। এই যে দেখো, এই যে জিঙ্ক সালফেটের ঘনমাত্রা দেয়া আছে 0.1, কপার সালফেটের ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে 0.3, তার মানে বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে অপ্রমাণ অবস্থায়। ঠিক আছে? তারপরে এই যে আমি তো এটা দেখাই দিলাম, সো এটা বাসায় করবা, এটা হোমওয়ার্ক। ওকে? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে আহ, এখন আমরা দেখো একটা শর্টকাট দেখবো, সেটা হচ্ছে শর্টকাট দেখবো এইটা। এই যে 2 নাম্বার যেটা ছিল, এই যে এটা কপার সালফেটের যেটা আছে, এই প্রশ্নটা দেখবো। একটা মিনিট। এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক আজকের মতো। প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা এর আগে আমরা করছিলাম কিনা বলো তো, কিভাবে যেন করে?
আচ্ছা ভাই, আরেকটা কথা, যদি কিছুই না দেওয়া থাকে তখন বুঝবো কিভাবে এটা, মানে বুঝবো কিভাবে না, মানে তখন কি বুঝবো যেটা প্রমাণ অবস্থায় নাকি অপ্রমাণ অবস্থায়, যখন ঘনমাত্রা তন্মাত্রা কিচ্ছু দেওয়া থাকবে না? ঘনমাত্রা উল্লেখ করা না থাকলেই বুঝতে হবে এটা প্রমাণ অবস্থা বোঝাচ্ছে। অপ্রমাণ অবস্থা বোঝার মানে কিছু দেয়া নাই মানে প্রমাণ অবস্থা, ঠিক আছে? আর ঘনমাত্রা আচ্ছা উল্লেখ করা থাকলেই সেটা অপ্রমাণ অবস্থা, ধরো 0.3 বা 0.5 এরকম কিছু দেয়া থাকলো। ওকে, জি বুঝতে পারছো? ভাইয়া। আচ্ছা, এই ম্যাথটা কিভাবে করছিলাম মনে আছে? জি ভাইয়া, ওই এই যে মানে জারণ বিজারণটা যোগ করবো মানটা। এই যে এখানে এখানে আমরা যেটা করছিলাম যে দুইটাই বিজারণ বিয়োগ দেয়া ছিল, সেক্ষেত্রে আমরা কি করতাম, এই যে একটাকে কি চেঞ্জ করে নিতাম না, হ্যাঁ। একটাকে চেঞ্জ করে তারপর এটার সাথে যোগ করে তারপর আমাদের কোষ বিয়োগ বের করতে হতো, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, শর্টকাটটা মনে রাখবা, এই যে বড় মান মাইনাস ছোট মান, বড় মান মাইনাস ছোট মান, জাস্ট এটা মনে রাখবা যে যখন এটা আবার কখন অ্যাপ্লাই করবা, যে যখন দুইটা কোষেরই মানে কোষের দুইটি তড়িৎদ্বারের দুইটাই জারণ বিভব বা অথবা দুইটি বিজারণ। থাকবে, দুইটাই যখন জারণ বিভব বা দুইটাই বিজারণ বিভব দেওয়া থাকবে তখন হচ্ছে এই শর্টকাটটা অ্যাপ্লাই করবা। কোষ বিভব বের করার জন্য সিম্পলি বড় মান মাইনাস ছোট মান করে দিবা। তাহলে এইখানে খেয়াল করো, এই প্রশ্নে কি দেয়া আছে, দুইটাই বিজারণ বিভব দেয়া আছে না? জি ভাইয়া। তাহলে এই বিক্রিয়ায় কোষ বিভবের মান কত আসবে, কিভাবে বের করব? বড় মান মাইনাস ছোট মান, এই দুইটার মধ্যে বড় কোনটা? 0.34। 0.34 বড় মান মাইনাস ছোট মান, মাইনাস মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, ছোট মান কোনটা? মাইনাস 0.44। 0.78 আসে, অ্যান্সার একই। সো 0.44, সো প্লাস 0.78, বুঝতে পারছো? জি ভাইয়া। এটাই উত্তর আসছিল না আমাদের, এই যে আমাদের উত্তর খুব সম্ভবত এটাই আসছিল, হ্যাঁ, রাইট? আগে আসছিল। সো আজকে এই পর্যন্তই। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল। ভাইয়া। সো এটা করবা কেমন? জি ওকে, ভাইয়া। আচ্ছা। আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া।